আচ্ছা, হ্যাঁ, তাহলে আগের দিন আমরা অমনিস্ক্রিপ্টের সব এলিমেন্ট গুলো ইউজ করেছিলাম, আজকে শুধু অ্যাকশনস গুলো বাদে, তো অ্যাকশনস থেকে শুরু করব। এলিমেন্টস নিয়ে আরেকবার বলছি, কারোর কোনো কোয়েশ্চেন্স নেই তো? অ্যাকশনসে চলে যাবো এবার। শান্ত, তোমার যে এলডব্লিউসি কাস্টম এলডব্লিউসি এটা নিয়ে কোয়েশ্চেন, ওটা শুধু আমি এটুকু বলতে পারি যে কাস্টম এলডব্লিউসি যখন তুমি কোনো ফ্লেক্স কার্ড ওমনিস্ক্রিপ্টের মধ্যে ইউজ করবা বা কোনো লাইটনিং ওয়েব কম্পোনেন্ট ইউজ করবা, তখন তুমি কাস্টম এলডব্লিউসি কম্পোনেন্টটাকে স্টেপের মধ্যে এনে ইউজ করতে পারো। আচ্ছা, এটা মানে ফ্লেক্স কার্ড বানানোর পরে বুঝতে পারবো, তাই তো? হ্যাঁ, যখন ফ্লেক্স কার্ডটা আমরা ওমনিস্ক্রিপ্টের মধ্যে ইউজ করব তখন এটা আরো ক্লিয়ার হবে। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, অ্যাকশনস। অ্যাকশনস হচ্ছে গিয়ে যখন আমরা অমনিস্ক্রিপ্টে কোনো অ্যাকশন, মানে কিছু ডেটা সেলসফোর্সের রিড রাইট করা বা কোনো রেকর্ড ডিলিট করা, ইমেল পাঠানো, যে কোনো অ্যাকশনের জন্য ইউজ করি। অ্যাকশনকে যখন আমরা স্টেপের মাঝখানে আনি তখন সেটা অ্যাজ আ বাটন আসে। বাটনটার নাম টাম দিয়ে এটা কনফিগার করা যায়, ছোট বড় করা যায়। আর যখন স্টেপের বাইরে রাখি তখন দুটো স্টেপের মাঝখানে বা কোনো স্টেপ শুরু হওয়ার আগে বিহাইন্ড দ্য সিনস এটা কাজ করে। এবার আমরা এক একটা করে অ্যাকশনস গুলো বলবো যে কোনটা। আরেকবার রিপিট করতে পারবে প্লিজ? আই এম সরি, আমি একটু ডিস্ট্রাক্ট হয়ে গেছিলাম। ও না না, আমি জাস্ট শুরুর একটা ইন্ট্রোডাকশন দিচ্ছিলাম যে অ্যাকশনস গুলো কিসে কাজ হয়। মানে যে কোনো অমনিস্ক্রিপ্টের অ্যাকশনে এটা লাগে, মানে সে কোনো রেকর্ড ডিলিট করা হোক, কোনো ইমেল পাঠানো হোক, অ্যাপেক্স কল করা হোক, রেস্ট এপিআই কল করা হোক, পিডিএফ, সবকিছুর জন্য অ্যাকশনসই ইউজ হয়। আর এই অ্যাকশনসকে যখন স্টেপের মধ্যে রাখা হবে তখন সেটা অ্যাজ আ বাটন আসবে। বাটনের নাম টাম দিয়ে সেটাকে কনফিগার করা যাবে, আর সেটাকে ছোট বড় করে যেখানে ইচ্ছা, মানে অ্যাজ আ বাটন এটা দেখতে লাগবে। মানে যখন ক্লিক করবে বাটনটা তখন অ্যাকশনটা কল হবে। আর যদি বাইরে রাখা হয় তখন ওটা নিজে থেকেই কল হয়ে যাবে। ধরো এখন এটা স্টেপের বাইরে আছে, মানে ফার্স্ট স্টেপেরই বাইরে আছে, তাহলে অমনিস্ক্রিপ্ট শুরু হওয়ার সময় এটা কল হয়ে যাবে। যদি দুটো স্টেপের মাঝখানে থাকে তখন একটা স্টেপ থেকে আর একটা স্টেপে যাওয়ার সময় এটা কাজ করবে। জাস্ট একটা ইন্ট্রোডাকশন। এবার অংশীদারি শুরু করবে যে কোন অ্যাকশনসটা কিসে ইউজ হয়। তো ডেটা অ্যাডাপ্টার এক্সট্রাক্ট, আই থিঙ্ক তোমরা অনেকেই জানো যে ডেটা অ্যাডাপ্টার এক্সট্রাক্টটা কি কাজে হচ্ছে। হ্যাঁ ঋতব্রত বলছি, বাইরে থাকলে বাটনটা অটোমেটিক কল হয়ে যাবে, মানে মানে একটা স্টেপ না, বাইরে থাকলে ওটা অ্যাজ এ অ্যাকশন কাজ করবে। মানে তুমি তখন তোমাকে কোনো ক্লিকের ব্যাপার নেই। মানে বাটন হলে কি হবে, যখন তুমি ওটাকে স্টেপের মধ্যে আনবা তখন ওটা বাটনটা ক্লিক করলে তবে অ্যাকশনটা ফায়ার হবে। আর স্টেপের বাইরে থাকলে ওটা অটোমেটিক্যালি যখন একটা স্টেপ থেকে সেকেন্ড স্টেপে যাবে তখন অটোমেটিক্যালি ওটা কল হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। তো ডেটা অ্যাডাপ্টার এক্সট্রাক্ট অ্যাকশন কি কাজে লাগে, যখন আমরা একের বেশি কোনো অবজেক্টের কোয়ারি করতে চাই তখন আমরা ডেটা অ্যাডাপ্টার এক্সট্রাক্ট অ্যাকশনটাকে ইউজ করি। যে কোনো অবজেক্টের অ্যাকাউন্ট হোক, অ্যাকাউন্ট রিলেটেড কন্ট্যাক্ট হোক, অ্যাকাউন্ট রিলেটেড অপরচুনিটি হোক, যে কোনো অবজেক্টের কোয়ারি করতে গেলে এবং তার রিলেটেড কোয়ারি করতে গেলে আমরা এই ডেটা অ্যাডাপ্টার এক্সট্রাক্ট অ্যাকশনটা ইউজ করি। এটার ডিটেলস আমরা করাবো। তারপর হচ্ছে ডেটা অ্যাডাপ্টার পোস্ট অ্যাকশন। ধরো কোনো অবজেক্টের রেকর্ড আমরা সেভ করব, মানে ক্রিয়েট করব বা আপডেট করব, তখন আমরা পোস্ট অ্যাকশনটাকে ইউজ করি। সেটা যে কোনো অবজেক্ট হতে পারে, অ্যাকাউন্ট রিলেটেড অপরচুনিটিরও আমরা যদি, বা অ্যাকাউন্ট রিলেটেড কন্ট্যাক্টেরও যদি আমরা কোনো ডেটা সেভ বা আপডেট করতে চাই তখন আমরা ডেটা অ্যাডাপ্টার পোস্ট অ্যাকশনটা ইউজ করি। তারপর হচ্ছে ডেটা অ্যাডাপ্টার ট্রান্সফর্ম অ্যাকশন। ডেটা অ্যাডাপ্টার ট্রান্সফর্ম অ্যাকশনটা কি হয়, আমি কোনো ওমনিস্ক্রিপ্টের ধরো জেসনটাকে আমি ডেটা অ্যাডাপ্টার ট্রান্সফর্ম অ্যাকশনের মধ্যে নিয়ে গিয়ে আমরা কোনো জেসনটাকে এক্সএমএল এ ফরম্যাট করতে পারি, বা জেসন টু জেসনও আমরা ফরম্যাট করতে পারি। লাইক ধরো জেসনটা হচ্ছে একটা, মানে বিভিন্ন অ্যারের মধ্যে রয়েছে একটা লিস্ট অফ অ্যাকাউন্টস, আমরা সেটাকে একটা অ্যারের মধ্যে আনতে চাই। সেক্ষেত্রে আমরা কি করবো, আমরা ডেটা অ্যাডাপ্টার ট্রান্সফর্ম অ্যাকশন ইউজ করে আমরা সেটাকে একটা অ্যারের মধ্যে এনে সেটাকে আমরা ওমনিস্ক্রিপ্ট থেকে ফ্লেক্স কার্ডে পাঠাতে পারি, আবার ফ্লেক্স কার্ড থেকে ওমনিস্ক্রিপ্টে পাঠাতে পারি। তো ডেটা অ্যাডাপ্টার ট্রান্সফর্ম অ্যাকশনটা এই কাজে লাগে। এটারও যখন ডিটেলস করব তখন এটা আরো ক্লিয়ার হবে যে আরো কি কি কাজে লাগছে, মানে কিভাবে এটা ইউজ হচ্ছে। তারপর এখন অব্দি কারো কোনো ডাউটস আছে ট্রান্সফর্ম পোস্ট আর এক্সট্রাক্ট নিয়ে?
ট্রান্সফর্মটা আচ্ছা, ট্রান্সফর্মটা হচ্ছে যে তুমি ধরো কোনো ওমনি স্ক্রিপ্টের জেসনটাকে তুমি ট্রান্সফর্ম অ্যাকশন দিয়ে কি করতে পারো, সেটাকে এক্সএমএল ফরম্যাটে তুমি ট্রান্সফর্ম করাতে পারো, এক্সএমএল ফরম্যাটে নিয়ে যেতে পারো, বা জেসন টু জেসন ফরম্যাট করাতে পারো। মানে ডেটা জেসনটা দেখলে মানে বুঝতে পারবে, ধরো একটা অ্যাকাউন্ট বা কন্ট্যাক্টের ডিটেলস বিভিন্ন অ্যারের মধ্যে আছে, লাইক 4টে আইডি রয়েছে, 4টে আইডি 4টে অ্যারের মধ্যে আছে, তুমি চাইছো 4টে আইডি কে একটা অ্যারের মধ্যে আনতে, সেক্ষেত্রে তুমি কি করবা, ট্রান্সফর্ম অ্যাকশন ইউজ করে সেটাকে একটা অ্যারের মধ্যে আনবা। তো সেই ক্ষেত্রে ডেটা র্যাপটার ট্রান্সফর্মটা ইউজ হয়। এটা যখন আরো ডিটেলসে আমরা ঢুকবো তখন আরো ওটা ক্লিয়ার হবে। টার্বো অ্যাকশনটা ইউজ হচ্ছে যখন আমরা একটা অবজেক্টের কোয়ারি করতে চাই এবং সেই মানে সেটা সবসময় চাইল্ড হবে, চাইল্ড অবজেক্টের কোয়ারি করবো, এবং তার রিলেটেড যে প্যারেন্ট অবজেক্ট আছে সেটা রিলেটেড কোয়ারি করতে গেলে আমরা ডেটা র্যাপটা টার্বো অ্যাকশনটা ইউজ করব। এটা অনলি ফর ওয়ান অবজেক্টের ক্ষেত্রেই হয়। আচ্ছা, ডিসিশন ম্যাট্রিক্স অ্যাকশন, ডিসিশন ম্যাট্রিক অ্যাকশনটা ওই ক্যালকুলেশন প্রসিডিওর টাইপের, ওইটা খুব একটা বেশি মানে আমাদের লাগে না, কিন্তু যদি এটার আরো ডিটেলস হয় এগুলো এটাই কোয়েশ্চেন মার্কটা ক্লিক করলে তোমরা আরো ডিটেলসটা এটার ইয়ে করতে পারবে। এটা খুব একটা বেশি আমাদের ক্ষেত্রে ইউজ হয়নি এখন অব্দি ডিসিশন ম্যাট্রিক্সটা। তো এটা টাইপ অফ ক্যালকুলেশন ম্যাট্রিক্স, মানে কোনো ক্যালকুলেশনের ক্ষেত্রে সেই ডিসিশন ম্যাট্রিক্স এলিমেন্টটা আমরা ইউজ করি। ডিলিট অ্যাকশনটা হচ্ছে, হ্যাঁ প্রিয়াঙ্কা বলছি ডিসিশন মেকিং অ্যাকশন এটা কি অনেকটা ফ্লো এর মতো, যে আমরা কোনো ডিসিশন নিয়ে কোনো কিছু আপডেট বা এই সমস্ত কিছু যে কাজগুলো ফ্লোতে হয়, তো না এই ডিসিশন ম্যাট্রিক্স অ্যাকশনটা কি সেরকম কাজ করে? না না না, ডিসিশন ম্যাট্রিক্সটা হচ্ছে ক্যালকুলেশন প্রসিডিওরেরই একটা ভাগ। ক্যালকুলেশন প্রসিডিওর হচ্ছে যে আমরা কোনো মানে ক্যালকুলেশনের ক্ষেত্রে সেই এই অ্যাকশনটাকে আমরা ইউজ করি। এটার খুব একটা ইউজ আমরাও করিনি, এটা আরেকটু ডিটেলসে যেতে গেলে আমাদের আরেকটু মানে স্টাডি করতে হবে এটাকে নিয়ে। এটা খুব একটা ইউজ হয় না, কারণ হ্যাঁ। হ্যাঁ আমি বলছিলাম যে ক্যালকুলেশন ম্যাট্রিক্স থেকে এটাকে কল হতো, এখন ওই অ্যাকশনটা ডেপ্রিকেটেড, ওটা আর নেই এখানে। তো ডিসিশন ম্যাট্রিক্স খুব একটা ইউজ হয় না, এটা ক্যালকুলেশন ম্যাট্রিক্স থেকে মেইনলি ইউজ হতো, এখন আর হয় না। কেউ কিছু হ্যাঁ, এই তো ব্রত বলছি এই ক্যালকুলেশন ম্যাট্রিক্স অ্যাজ ইট ইজ মানে ওই টার্বো এক্সট্রাটে যে ফর্মুলা ফিল্ড আছে বা এক্সট্রাটে যে ফর্মুলা ফিল্ড আছে ওইরকম কাজ করে কি স্যার? না, ক্যালকুলেশন ম্যাট্রিক্স হচ্ছে অমনি স্ক্রিপ্টের ইনপুট গুলো নিয়ে কোনো কিছু ক্যালকুলেট করতে ইউজ করা হতো। ধরো এক্সাম্পল লাইফ ইন্স্যুরেন্স, কেউ বললো সে তার এজ কত, তার লিভিং হ্যাবিটস কিরকম, লাইফস্টাইল কিরকম, বিভিন্ন তার কোয়েশ্চেনের আনসার দিল অমনি স্ক্রিপ্টে। তো ক্যালকুলেশন ম্যাট্রিক্স ইউজ করা হতো ওই সব ডেটাগুলোকে নিয়ে কমপ্লেক্স ক্যালকুলেশন করার জন্য, তাকে কিছু একটা সাজেস্ট করার জন্য, ক্যালকুলেট করে দেখ মানে লাইফ ইন্স্যুরেন্সের জন্য সেই ডেটাগুলো নিল, নিয়ে বললো তোমার এরকম টাইপের লাইফ ইন্স্যুরেন্স হতে পারে। মানে তুমি কিছু ক্যালকুলেট করছো যে এইটা যেন এর বেশি না হয়, কোনো র্যাঙ্ক যেন বেশি না হয়, সেই ক্ষেত্রে তুমি ম্যাট্রিক্স সেকশনটাকে ইউজ করতে পারো। সেরকমই ডিসিশন ম্যাট্রিক্সে কোনো ডিসিশন নেওয়ার জন্য ডেটার উপর বেস করে। আচ্ছা দিদি, এইটার জন্য তো ব্যাক এন্ডে খুব কমপ্লেক্স কন্ডিশনাল স্টেটমেন্টস হয়তো ইউজ করা হয়েছে, যে যদি এই অপশন একটা ইউজার সিলেক্ট করে তাহলে উই উইল শো দেম দিস প্যাকেজ। হয়তো ইন্স্যুরেন্সের এই 3 রকম প্যাকেজ আছে, প্রিমিয়াম প্যাকেজটা হয়তো তাকে দিলাম বা নর্মাল প্যাকেজটা হয়তো তাকে দিলাম, বেসড অন দ্য অপশনস দে আর সিলেক্টিং দে উইল ক্যালকুলেট এন্ড দেন ক্যালকুলেশনটা তোমার এটার মধ্যে এই এই ম্যাট্রিক্স সেকশন দিয়ে হয়ে তোমাকে একটা মানে তোমাকে সেই হিসাবে তোমার ওকে, হ্যাঁ বুঝেছি। এবার এখন অনেক সিম্পল ওয়েজ আছে, তুমি চাইলে অন্যান্য বিভিন্ন জিনিস দিয়ে এটা কনফিগার করতে পারো, তো ডিসিশন ম্যাট্রিক্স আর তো ইউজ হয় না। যদি কোনো ইউজ কেস তোমরা পাও আমাদের জানিও, আমরা তখন এটাকে কনফিগার করার করব দেখবো। আর কিছু?
প্রিয়াঙ্কার কোনো কোয়েশ্চেন? আচ্ছা, তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে ডিলিট অ্যাকশন। ডিলিট অ্যাকশন হচ্ছে ফ্লোতে আমরা যেরকম ডিলিট অ্যাকশন কাজ করাই ঠিক সেরকম আমরা যদি কোনো মানে রেকর্ড ডিলিট করতে চাই, সে যে কোনো অ্যাকাউন্ট কন্টেন্ট যে কোনো স্ট্যান্ডার্ড বা কাস্টম অবজেক্ট হোক, আমরা ডিলিট অ্যাকশন ইউজ করে তার আইডিটাকে ধরে আমরা সেই রেকর্ডগুলোকে ডিলিট করতে পারি। তারপর হচ্ছে ডকুসাইন এনভেলপ অ্যাকশন। ডকুসাইন এনভেলপ অ্যাকশন হচ্ছে যে আমরা কোনো মানে আমরা এই এলিমেন্টের সাহায্যে কি করতে পারি, আমরা কোনো মেল পাঠাতে পারি যেটাতে কোনো ডকুমেন্ট প্রিফিল্ড অবস্থায় রইলো, সেটা সাইনিং এর জন্য বা রিভিউর জন্য, সেটাকে আমরা কোনো মেলের মাধ্যমে ডকুমেন্টটা পাঠালাম এক বা একের বেশি মানে রিসিপিয়েন্টসকে আমরা এই ডকুসাইন এনভেলপ অ্যাকশন দিয়ে পাঠাতে পারি। তারপর ডকুসাইন সিগনেচার অ্যাকশনটা হচ্ছে যে এই অ্যাকশন এলিমেন্টটা একটা লাইক মডেল শো করে, সে মডেলটা তোমার মানে ডকুসাইন ডকুমেন্ট টাইপের। ডকুসাইনে কেউ কাজ করেছে এর আগে? করলে আই থিঙ্ক বুঝতে পারবে যে ডকুসাইনে মেনলি ওই ডকুমেন্ট আপলোড ফাপলোড করা যায়, তো ওই ডকুমেন্টটাকে একটা মডেল হিসেবে শো করে, যেটা যার মাধ্যমে তুমি ডাইরেক্টলি ওই মডেলের মধ্যেই তুমি সিগনেচার করতে পারছো এবং সেটাকে পিডিএফ হিসেবে ডাউনলোডও করতে পারছো সেই ডকুমেন্টটাকে। সেই ক্ষেত্রে আমরা ডকুসাইন সিগনেচার অ্যাকশনটা ইউজ করি। আচ্ছা দিদি, এটা কি জিপ ফাইল বা জিপ ফরম্যাটে আসে? জিপ না, ফাইল এটা ফরম্যাটে। পিডিএফ তুমি এটাকে ডাউনলোড করতে পারছো। আচ্ছা এসএফএম আসে না, এটা আমি ইউজ করিনি, প্রবাবলি ডাইরেক্ট পিডিএফ হয়ে ডাউনলোড হয়ে যায় এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে তারপর কিছুটা কি ফাইল আপলোডার বা ইমেজ আপলোডার ওরকম টাইপের? না, এটা অনেকটা ফাইল ক্রিয়েট করার জন্য, আপলোড করার জন্য নয়। মানে ধরো কোনো টার্মস এন্ড কন্ডিশনস এর একটা ডকুমেন্ট এখানে পপ আপ হলো, মডেলটা খুললো, সেখানে টার্মস এন্ড কন্ডিশনস এর ডকুমেন্টটা এলো, নিচে বললো এই জায়গাটা সিগনেচার করার, তো ইউজার ডাইরেক্টলি এই অমনিস্ক্রিপ্ট মানে এই ইউআই তে সিগনেচারটা করে আপলোড মানে সেভ করতে পারবে আর ওই ডাউনলোড করতে পারবে ওই সাইন্ড ডকুমেন্টটাকে, কিন্তু এটা এজ এ পিডিএফ ডাউনলোড হবে। আচ্ছা, মানে ইউজার এটাকে আপলোড করছে না, অমনিস্ক্রিপ্টের মধ্যে এই ডকুমেন্টটা থাকছে যে যখন ইউজার ওই সার্টেন স্টেপে পৌঁছাবে ওটা পপ আপ হবে, তাকে সেটা সাইন করতে হবে, সাইন করা ডকুমেন্টটা অমনিস্ক্রিপ্টেও রয়ে গেল আর ইউজার নিজের কাছেও ডাউনলোড করতে পারলো। সেই উদ্দেশ্যে এই ডকুসাইন সিগনেচার অ্যাকশন। আর এনভেলপ অ্যাকশনটা ওই ডকুমেন্টটা ইমেল করে দেওয়ার জন্য ইউজারকে। মানে সেম ডকুমেন্ট যেটা হচ্ছে ওটাকে ইমেল করে দিচ্ছে? না, ইমেল করতে হলে এই অ্যাকশনটা ইউজ করতে হবে, এনভেলপ অ্যাকশন। আর যদি এখানে এই স্ক্রিনেই সাইন করতে হয় তাহলে সিগনেচার অ্যাকশন। মানে না বলছি সেম ডকুমেন্টসটাই মেল করে দিচ্ছে, তাই তো? হ্যাঁ, ডিফারেন্ট ডকুমেন্ট হতে পারে, সেম ডকুমেন্ট হতে পারে। মানে সিগনেচারের ক্ষেত্রে ওটা পপ আপের মধ্যেই সিগনেচার করতে পারছে, কিন্তু এনভেলপের ক্ষেত্রে ওটা অ্যাজ এ মেল যাচ্ছে, তারপর সেটাকে রিভিউ করে সিগনেচার করে আবার হয়তো ফরওয়ার্ড করতে পারছে। এই ডিফারেন্স এই দুটো। আচ্ছা আচ্ছা, ইমেল অ্যাকশনটা হচ্ছে ঠিক ফ্লোতে যেরকম আমরা ইমেল অ্যাকশন কাজ করাই, আমরা ইমেল অ্যাকশন দিয়ে আমরা কোনো ইমেল টেমপ্লেটকে যে কোনো ইয়েকে সেন্ড করতে পারি, ইমেল অ্যাড্রেসে সেন্ড করতে পারি, কিন্তু ইমেল অ্যাড্রেসটা অবশ্যই যেটা ফ্লো এর ক্ষেত্রে হয় ইউজার লিড অর কন্ট্যাক্টকে সেন্ড করতে পারি। তো ঠিক সেরকম এখানেও ইমেল অ্যাকশন দিয়ে আমরা কোনো ইমেল টেমপ্লেট যে কোনো ইমেল অ্যাড্রেসে সেন্ড করতে পারছি। এটা হচ্ছে ইমেল অ্যাকশনের কাজ। এখানে ওই সিসি বিসিসি যেগুলো দেওয়া যায়, সাবজেক্ট বডি সবকিছুই দেওয়া যায়, যেরকমটা আমরা ফ্লো এ সেট করে নিতে পারি ঠিক সেরকম এখানেও করা যায় টেমপ্লেট দিয়ে। তারপর আসছে এক্সপ্রেশন সেট, ওই সেম ক্যালকুলেশন প্রসিডিউর। অ্যাকশনকে হ্যাঁ ডাইরেক্ট আমরা এই এক্সপ্রেশন সেট অ্যাকশন দিয়ে কল করাতে পারি মেনলি। তারপর এইচটিটিপি অ্যাকশন, সেটা বন্ধ করি। এইচটিটিপি অ্যাকশনটাতে কোনো রেস্ট এপিআই যদি আমাদের কল করতে হয় বা কোনো নেম ক্রেডেনশিয়াল দিয়ে যদি আমরা কল করতে চাই, তাহলে আমরা এইচটিটিপি অ্যাকশন দিয়ে কল করতে পারি। এখানে কারোর কোনো কোয়েশ্চেন্স আছে? এপিআই দিয়ে, তাই তো?
কোনো রেস্ট এপিআই যদি হ্যাঁ আমরা কল করাতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা এই এইচটিটিপি অ্যাকশনটা ইউজ করি মেনলি। মানে ধরো বাইরে থেকে কোনো সার্ভার কল করাতে চাইছি, সেই সেই ক্ষেত্রে আমরা এইচটিটিপি অ্যাকশনটাকে ব্যবহার করি, আর সেটা অ্যালাউ করে অ্যাপেক্স, নেম ক্রেডেনশিয়াল, সোপ এপিআই এইগুলোকে অ্যালাউ করে এইচটিটিপি অ্যাকশনটা। আচ্ছা, মানে উইদাউট অ্যাপেক্স এইচটিটিপি চালানো যাবে না? না, অ্যাপেক্সে তোমাকে কোড লিখে সেটাই এখানে এইচটিটিপি অ্যাকশন দিয়ে চালাতে হবে। ইন্টিগ্রেশন প্রসিডিউর অ্যাকশন, আমরা যদি মাল্টিপল অ্যাকশনকে একটা অ্যাকশনের মধ্যে কল করাতে চাই, সেক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন প্রসিডিউর অ্যাকশন ইউজ করি। এটাও যখন আমরা ডিটেলসে ঢুকবো তখন এটা আরো ক্লিয়ার হবে। নেভিগেট অ্যাকশন, নেভিগেট অ্যাকশন হচ্ছে আমরা কোনো পেজে যদি রিডাইরেক্ট করতে চাই, ধরো কোনো মানে সেলসফোর্সের অবজেক্ট পেজে হোক বা কোনো ওয়েব পেজে হোক, যদি আমরা কোথাও নেভিগেট করতে চাই সেই ক্ষেত্রে আমরা নেভিগেট অ্যাকশন ইউজ করতে পারি। পিডিএফ অ্যাকশন, তারপর পিডিএফ অ্যাকশনটা হচ্ছে যে আমরা কোনো যদি পিডিএফ অ্যাকশনে আমরা ওই জেসনটাকে এক্ষেত্রে পিডিএফ অ্যাকশনের ক্ষেত্রে ডেটা র্যাপটার ট্রান্সফর্ম ইউজ হয়, যেহেতু ডেটা জেসনটাকে ট্রান্সফর্মের মাধ্যমে আমরা তোমার গিয়ে ফরম্যাট করে এটাকে আমরা পিডিএফ অ্যাকশনে ফিল করে আমরা ওমনিস্ক্রিপ্ট এলিমেন্টের মধ্যে পিডিএফ অ্যাকশনটাকে মেনলি ইউজ করি। মানে কোনো পিডিএফ কে যদি আমরা কোনো পিডিএফ ইউজ করতে চাই সেক্ষেত্রে আমরা পিডিএফ অ্যাকশনটাকে মেনলি ইউজ করি। হ্যাঁ, মানে পিডিএফ অ্যাকশন বলতে একটা পিডিএফ ক্রিয়েট হয়ে যাবে, পিডিএফ এ মার্জ ফিল্ড থাকবে, আর মার্জ ফিল্ড গুলো পপুলেট হয়ে একটা পিডিএফ ক্রিয়েট হয়ে যাবে যেটা ইউজার ডাউনলোড করতে পারবে, দেখতে পারবে এইসব। এটা নিয়ে কোনো কোয়েশ্চেন? হ্যাঁ, এই তো বল। দিদি, তোমার ওই নেভিগেট অ্যাকশনটা একবার ইতে নিয়ে আসবে, স্টেপে নিয়ে আসবে, একটা জিনিস দেখা বোঝাচ্ছিল এখানে। আচ্ছা, এইখানে এই রেকর্ড আইডিতে আমি নিচের দিকে যাও। হ্যাঁ, এই যে রেকর্ড আইডি আছে না, এখানে যে কনটেক্সট আইডি পার্সেন্ট, আচ্ছা এখানে কোনো ভেরিয়েবল পাস করা যাবে না? আমি এখানে রেকর্ড আইডি আমাকে কিছু হার্ড কোডেড বসাতে হবে? ভ্যারিয়েবল, কনটেক্সট আইডিটাও একটা ভ্যারিয়েবল। আচ্ছা, মানে ভেরিয়েবল বসিয়ে তার আগে পার্সেন্ট দিতে হবে তো আগে পরে? হ্যাঁ হ্যাঁ, পার্সেন্টাইলের মধ্যে রাখতে হবে। আর তোমাকে এখানে এই পেজ রেফারেন্স টাইপের মধ্যে তুমি সিলেক্ট করতে পারবে যে সেটা কারেন্ট পেজ হবে না, অ্যাপ হবে না, কোনো নাকি তুমি ওমনিস্ক্রিপ্টটাকে রিস্টার্ট করতে চাইছো, সেই ক্ষেত্রে তুমি নেভিগেট অ্যাকশনটাকে ইউজ করতে পারো। বাট এই নেভিগেট অ্যাকশন কিন্তু ধরো তোমার কাছে 4টে স্টেপ রয়েছে, তুমি চাইছো 4 নম্বর স্টেপ থেকে 2 নম্বর স্টেপে যেতে, সেটা কিন্তু নেভিগেট অ্যাকশন দিয়ে বা ওমনিস্ক্রিপ্টেই পুরোপুরি হবে না, এটা মাথায় রাখবা। এটা আইদার তুমি ওই ওমনিস্ক্রিপ্টটাকে একদম ফার্স্ট স্টেপে নিয়ে যেতে পারো রিস্টার্ট ওমনিস্ক্রিপ্ট করে, বা কোনো অবজেক্টে বা কোনো রেকর্ড পেজে, যে কোনো জায়গায়, বা কমিউনিটি নেম পেজে কোনো কমিউনিটিতে ধরো তুমি ওমনিস্ক্রিপ্টটাকে ফেলছো, সেটা ধরো 4টে ট্যাব রয়েছে, হোম আরো 2-3টে ট্যাব, তুমি চাইছো হোমে নিয়ে যেতে, তো তুমি সেই হোমের নেম পেজটা বা কমিউনিটি নেম পেজটা এখানে দিয়ে দিলে সেটা ডাইরেক্ট ওইখানে চলে যাবে। এইরকম কাজ করবে। ঠিক আছে। আর এই সবকিছুই অ্যাকশনও তুমি কন্ডিশনালি দেখাতে পারো, মানে কন্ডিশনালি তো সেই অ্যাকশন গুলো ফায়ার হতে পারে। কোনো বাটন, ধরো স্টেপের মধ্যে কোনো বাটন বানালা, কোনো রেডিও বাটন বানালা, যেটা ক্লিক করলে ধরো 2টো রেডিও বাটন হলো, যার মধ্যে একটা ক্লিক করলে একটা এক্সট্রাক্ট অ্যাকশন বা পোস্ট অ্যাকশন বা যে কোনো ইমেল অ্যাকশন কাজ করবে, সেরকম ভাবে কন্ডিশনালি তুমি এই অ্যাকশন গুলোকে কল করাতে পারো। মানে ওই স্ক্রিন ফ্লোর কম্পোনেন্ট ভিজিবিলিটির মতো অনেকটা। হ্যাঁ, যেরকম, হ্যাঁ ওই আমরা আগের দিনকার যে দেখছিলাম কন্ডিশনাল ভিউর মধ্যে আমরা কন্ডিশনালি পাস কারেন্সি ফিল্ডটাকে ডেট ফিল্ডের উপর বেস করে হাইড এন্ড শো করছিলাম, সেরকম এখানেও এই অ্যাকশনের ক্ষেত্রেও তাই হবে, যদি মানে মানে এটা অ্যাজ আ অ্যাকশনও আর বাটনের হিসাবেও হলেও একইভাবেই কাজ করবে এটা। আচ্ছা, যদি তোমার এইখানে না অ্যাকশনে তো আমি কোনো বাটন, মানে শুধু ফিল্ডের অপশন দেখতে পাচ্ছি কন্ডিশনাল ইয়েতে। হ্যাঁ, মানে ওটা কন্ডিশনাল ভিউটাতে ক্লিক করার পর হ্যাঁ এইখানে দেখো শো এলিমেন্ট, হ্যাঁ দেখো ফিল্ডের অপশন আসছে, ওখানে টাইপ করলে ও আচ্ছা ঠিক আছে, চলে আসবে ওখানে ফিল্ড গুলো দেখায়, বাট তুমি চাইলে এখানে যা ইচ্ছা টাইপ করে, মানে জেসন দেখে দেখে কোন নোড কিসের উপর বেস করে দেখাবে ওটা টাইপ করলেও কাজ করবে।
কিন্তু আচ্ছা, নোট আমার একটা কোশ্চেন আছে। হুম এই নেভিগেট অ্যাকশন যখন আমরা চালাচ্ছি, ধরো একটা রেকর্ড আমি ক্রিয়েট করলাম, করে আমি যেরকম মানে ফ্লো দিয়ে যেরকম আমরা করি, যে রেকর্ডটা ক্রিয়েট হলো ওই রেকর্ড আমরা নেভিগেট করে দিলাম। তো এইখানে যখন রেকর্ড যখন ক্রিয়েট হচ্ছে, তখন কি আমাকে ওটা কোনো ভ্যারিয়েবলের মধ্যে আইডিটাকে স্টোর করে তারপর নেভিগেটে অ্যাসাইন করতে হবে, নাকি অন্য কোনো প্রসেস আছে এটার? এটা করলেও হয়, অথবা ধরো ডেটা অ্যাডাপ্টার যদি কোনো রেকর্ড ক্রিয়েট করতে হয়, সবসময় আমাদের এখানে ডেটা অ্যাডাপ্টার লোড ইউজ করতে হবে বা ইন্টিগ্রেশন প্রসিডিওরের মধ্যে ওটাকে রাখতে হবে। যাই করি না কেন, যেটা ক্রিয়েট হবে সেটার আইডিটা জেসনে চলে আসে। আর জেসনে সবসময় কি ভ্যালুতে থাকে, তো কিটা এখানে যদি পাস করিয়ে দেওয়া যায় পার্সেন্টেজের মধ্যে, ওখানে ন্যাভিগেট হয়ে যাবে। হ্যাঁ, বাট আমি পার্টিকুলার ওই পেজটাতে চাইছি না, আমি চাইছি যে রেকর্ডটা আমি ক্রিয়েট করছি তারপরে যাতে ওটা নেভিগেট করে। হ্যাঁ তোমাকে তার আগে তাহলে পোস্ট অ্যাকশনটা রেখে তারপর নেভিগেট অ্যাকশনটা রাখতে হবে, যাতে ওটা পোস্ট অ্যাকশনটাকে কাজ করে সেটা নেভিগেট হয়ে সেই পেজে যায়। হ্যাঁ, এবার যখন নেভিগেট করবে তখন ওই আইডিটাকে কি আমাকে মানে কোনো ভ্যারিয়েবলে স্টোর করে করতে হবে, নাকি ওই শুধু কি ভ্যালু দিয়ে হয়ে যাবে? মানে আইডিটা অলরেডি ওই কি এর মধ্যে স্টোর রয়েছে, তুমি যদি চাও তুমি চাইলে ওটাকে স্টোরও করতে পারো। এখানে অপশনও আছে সেট ভ্যালুজে কোনো একটা ভ্যালুকে স্টোর করার জন্য কোনো ভ্যারিয়েবলে। তাহলে ডেটা অ্যাডাপ্টারে ক্রিয়েট হলো, পরের স্টেপে সেট ভ্যালুতে ভ্যালুটাকে স্টোর করে ন্যাভিগেটে পাঠালে সেটাও করতে পারো। অথবা যদি মনে হয় যে ডেটা অ্যাডাপ্টারের যে ক্রিয়েট হচ্ছে কি এর মধ্যে যে ভ্যালুটা থাকছে ওই কিটা পাঠালে তাহলেও হবে। আচ্ছা, এবার যখন আমি ভ্যারিয়েবলটা পাঠাবো ওই পার্সেন্টেজ সাইনের ভিতরে দিতে হবে, তাই না? হ্যাঁ, অমনিস্ক্রিপ্টে সব ভ্যারিয়েবল পার্সেন্টেজের মধ্যে রাখতে হবে। আর যে নোটটাই বসাবে সেই নোটটা যেন প্রপার নোট হয়, কারণ একটু এদিক ওদিক হলে কিন্তু কাজ করবে না। ঠিক আছে। যখন আমরা ইউজ করবো আই থিঙ্ক ওই নোট কোনটা কিভাবে সেটা লিখতে হয় ওগুলো আরো বোঝাবে। এখন আমরা ইউজ করছি না, তো নোট এখানে এটা কোথায় গেল, প্রিভিউ করলে দেখা যাবে জেসনটা অতটা ইউজ হচ্ছে না, বাট যখন বানাবো তখন এই জেসন দেখে দেখেই বানাতে হয়। এই যে এটা হচ্ছে জেসনটা আসছে, যেমন যেমন অ্যাড করতে থাকবো সব আসতে থাকবে। ঠিক আছে, চলো। তারপর আসছে রিমোট অ্যাকশনে, ওটা হয়ে গেছে পিডিএফ। রিমোট অ্যাকশনে হচ্ছে আমরা যদি কোনো অ্যাপেক্স ক্লাস কল করাতে চাই সেক্ষেত্রে আমরা রিমোট অ্যাকশনটাকে ইউজ করি। যে কোনো অ্যাপেক্স ক্লাস আমরা এই রিমোট অ্যাকশনের থ্রু দিয়ে আমরা কল করাতে পারি মেইনলি। অ্যাপেক্সে এই ইন্টারফেসটা হ্যাঁ ইমপ্লিমেন্ট করতে হবে, অমনিস্ক্রিপ্টে আসবে না। সেটা কোথায় গেল সেটা, এই যে এই রিমোট অ্যাকশনটাও কি মানে কিছুটা নেভিগেটর মতন কাজ করে নাকি? না না না, এটা তো অ্যাপেক্স ক্লাস। আমরা যদি কোনো অ্যাপেক্স ক্লাস ওমনিস্ক্রিপ্টের মধ্যে আনতে চাই সেই ক্ষেত্রে আমরা রিমোট অ্যাকশনটা ইউজ করি, আর নেভিগেটর পুরোপুরি আলাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা, অ্যাপেক্স ক্লাসের মধ্যে এমবেড করছি আর কি। মানে অ্যাপেক্স ওমনি স্টুডিওর মধ্যে ইউজ করার সময় তখন রিমোট অ্যাকশন দিয়ে করা হয়, হ্যাঁ মানে কল করা হচ্ছে অ্যাকচুয়ালি ওটা দিয়ে। হ্যাঁ, মানে যখন তুমি ওই অ্যাকশনটা স্টেপের মধ্যে রাখো বা বাইরে রাখো, যখন একটা স্টেপ থেকে অন্য স্টেপে যাচ্ছ তখন ওই অ্যাপেক্স ক্লাসটা কল হচ্ছে রিমোট অ্যাকশনের থ্রুতে। ঠিক আছে। তারপর আছে লাস্টে দুটো সেট, একটা সেট এরার্স আর সেট ভ্যালুস। এগুলো প্রায় ইউজ হয়। আমি বলবো হ্যাঁ না, সেট এররসটা হচ্ছে যে কোনো আমরা যদি কোনো ফিল্ডে এরর সেট করতে চাই যে এই ফিল্ডের ভ্যালু মানে বসাতেই হবে, মানে রিকোয়ার্ড ফিল্ড না করেও যদি আমরা কোনো ফিল্ডকে রিকোয়ার্ড করতে চাই সেক্ষেত্রে আমরা সেট এররটাকে ইউজ করতে পারি। সেট এরর দিলে ওই ভ্যালুটা না পুট করলে তোমাকে নেক্সট স্টেপে বা নেক্সট ইয়েতে যেতে দেবে না, সেক্ষেত্রে আমরা সেট এররটাকে ইউজ করি। অথবা ধরো যদি তোমার কোনো একটা কি বলে 8টা ডিজিটের জায়গায় তুমি 10টা ডিজিট দিয়ে নেক্সট করার চেষ্টা করছো, তাহলেও এরার দেখাতে পারো, যে কোনো এরার। হ্যাঁ, এটা কি সেই ভ্যালিডেশন রুলের মতন কাজ করে সেট এররটা, যেরকম সেভ করতে হ্যাঁ মানে ঠিক ভ্যালিডেশনে যেরকম এরর শো করায় ঠিক এখানেও সেরকম এররটা শো হ্যাঁ, হবে। যেমন ওখানে সেভ করতে দেবে না যতক্ষণ না ঠিকঠাক ভ্যালু ইনপুট হচ্ছে।
হ্যাঁ হ্যাঁ, এখানেও ঠিক তাই, তোমাকে নেক্সট স্টেপে বা সেভ করতে দেবে না যতক্ষণ ওখানে প্রপার ঠিক ভ্যালুটা থাকছে। আচ্ছা ঠিক আছে। আর সেট ভ্যালুটা হচ্ছে যে আমি যদি কোনো ভ্যালু এটার মধ্যে মানে কোনো ভ্যালু ধরো আমি সেট করতে চাই, সেটা স্ট্যাটিক ভ্যালু হতে পারে, ডাইনামিক ভ্যালু হতে পারে। আমরা এই এলিমেন্ট যে নোডের কথাটা বললাম, ধরো সাপোজ আমাকে কোনো নোডের ভ্যালুটাকে আমি একটা এলিমেন্টের মধ্যে সেভ করাতে চাই, মানে একটা ভ্যারিয়েবলের মধ্যে সেভ করাতে চাই, তো আমি এখানে এলিমেন্ট নেমে সেই ভ্যারিয়েবলটাকে বসাবো, আর ভ্যালুতে সেই নোড বা কোনো যদি স্ট্যাটিক ভ্যালু হয় সেই স্ট্যাটিক ভ্যালুটাকে বসিয়ে আমরা এই সেট ভ্যালুটাকে ইউজ করতে পারি। ফর ফিউচার স্টেপে হোক বা কারেন্ট স্টেপে হোক আমরা এটাকে ইউজ করতে পারি সেট ভ্যালুটাকে। তো এটা হচ্ছে সেট ভ্যালুর কাজ। কারোর কোনো কোয়েশ্চেন্স আছে? আচ্ছা, আর একবার একটু সেট ভ্যালুটা খুলবে? হুম এটাকে সরাও একবার, এই মানে যে ড্রপ ডাউনটা রয়েছে। না না না, না না, ওখানে গিয়ে বাইরে ক্লিক করা, ও আচ্ছা ড্রপ ডাউনটা। এই যে ইউজ, এই যে চেক বক্সটা রয়েছে আর কি। হ্যাঁ, এটা করলে এক্সপ্রেশন, তুমি কোনো এক্সপ্রেশন পুট করতে পারছো এখানে, মানে ফর্মুলা। ফর্মুলা, কোনো ফর্মুলাও তুমি কোনো ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে পারো। এই এক্সপ্রেশন মানে এই ভিতর দিয়ে করার এই উইদাউট চেক বক্স দিয়ে করা কি একই ব্যাপার নাকি আলাদা? না, তুমি চেকবক্সে চেক করলে তবে তুমি এক্সপ্রেশনটা কাজ করবে, আদারওয়াইজ এক্সপ্রেশনটা কাজ করবে না। ধরো ইফ কন্ডিশন দিয়ে কিছু একটা ফর্মুলা বানিয়েছো, এখানে লিখলে কাজ করবে না। এখানে এখানে ইফ এই 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 বলে কন্ডিশন বানিয়ে করতে হবে। ঠিক আছে, ঠিক আছে। আর কারোর কোনো কোয়েশ্চেন্স আছে? সেট এররটা না বুঝতে পারছি। সেট এররটা একবার আনুষ্কা। হ্যাঁ, এটা এখানে এনেও লাভ নেই কারণ আমাদের কোনো এলিমেন্টস নেই, অন্যান্য কম্পোনেন্টস নেই। বাট মানে মানে আমার ডাউট লাগছে যে আমি মানে ধরো আমার একটা ফিল্ড আছে, ডেট ফিল্ড। ধরো আমি টুডেজ ডেটের আগে আমি কোনো দিতে ইউজারকে ইনপুট করতে দেবো না। আচ্ছা, তো ওটা একটা কাজ করি, তুমি বলো আমরা এটা বানিয়ে দেখি, ঠিক আছে? হ্যাঁ, একটা ডেট ফিল্ড নিয়ে নাও। ডেট, হ্যাঁ, কি করতে হবে, কখন এরর দিতে হবে? মানে আজকে কত তারিখ? 20 তারিখ, তো ইউজার যদি 19 তারিখ করে ও এরর মারবে। আচ্ছা, সেটা তো সেটারদের প্রয়োজন পড়বেই না। ওই আগের দিন অনুষ্কাদি যেরকম দেখালো যে টুডে দিয়ে টুডে এলিমেন্ট এবার যদি কোনো ধরো তুমি কোনো এররটা মানে কোনো মানে এরর হয়, মানে তুমি বসাতে চাইছো যে কি টাইপের এরর, ওরা তো ওদের মতন এরর দেবে। তুমি যদি রিকোয়ার্ড এর ক্ষেত্রে বসাও, তুমি যদি তোমার মতন কোনো এরর পুট করতে চাও সেক্ষেত্রে তুমি সেট এররটা ইউজ করতে পারো। হ্যাঁ, মানে দুটোই তোমার ইউজ কেসের উপর ডিপেন্ড করছে। তুমি যদি সিলেক্ট করতে না দিতে চাও মিনিমাম ডেট দিয়ে দিলে হবে, বাট যদি তুমি এখানে এরর মেসেজ দেখাতে চাও তাহলে সেট এরর ইউজ করতে হবে, যে আজকের ডেটের পরে এটার ইউজ করা যাবে। মানে তুমি যদি ওর মধ্যে দিয়ে কোনো ডিফল্ট ভ্যালু দাও সেক্ষেত্রে ওর এরর মেসেজটা অন্য আসবে, আর তুমি যদি তোমার মতন করে কোনো এরর মেসেজ দিতে চাও সেক্ষেত্রে তুমি সেট এররটা ইউজ করতে না, এখানে মিনিমাম আর ম্যাক্সিমাম মিনিমাম করলে তো আমি তো 19 তারিখ দেখতেও পাবো না, সিলেক্টও করতে পারবো না, তো এরর মেসেজ দেখানোর কোনো প্রশ্নই আসছে না। পারো। কিন্তু ধরো এমন একটা কেস হলো আমি সব ডেটই দেখতে পাচ্ছি কিন্তু সিলেক্ট করতে পারছি না কিছু, ধরো ইউজার, আমি সেটা একবার মানে আমার কনফিউজ যে আমি ফিল্ড কি করে সিলেক্ট করবো তাহলে। তাহলে এখানে তোমায় দিতে হবে ডেট, আর এখানে কন্ডিশন দিতে হবে যে লেস দেন টুডে। হ্যাঁ, এরকম করে এখানে ফর্মুলা বানাতে হবে। কি করে করা যায় এটা, যে ইফ না শুধু লেস দেন টুডে দিলেই তো হয় মনে হয়। এটা কারণ আমাকে এটা ভ্যালুটাকে এমন করতে হবে যে এই ভ্যালুটা যখন মানে ডেটের ভ্যালুটা যখন ওই ভ্যালুটা হবে তখন এটাকে শো করতে হবে। আচ্ছা, বুঝে গেছি, ঠিক আছে। সাপোজ আমি একটা মিনিমাম ভ্যালু সেট করলাম, তারপরে আমি হার্ড কোডও করতে পারি, বেটার হবে টাইমের জন্য। হার্ড কোড করে দিচ্ছি ডেটটা, যে এই ডেটে এররটা দেখাবে। তাহলে আগে ধরো 19 তারিখ,
less than today ওই কন্ডিশনটাই বানাতে চাইছি না ধরো, ওই জন্য জেসন এখান থেকে ডাইরেক্ট কপি করা যায় না। আর একটা ভালো জিনিস আছে জেসন এডিটর বলে, ফর্ম এডিটর আছে না? হ্যাঁ এটা প্রায় ইউজ করতে হবে হয়তো তোমাদের। এখান থেকে এটা হচ্ছে কপি করে পেস্ট, এর আন্ডারে সব রয়েছে। যাই হোক, মানে কোনো পার্টিকুলার স্টেপের থেকে কোনো ইয়ে যদি কপি করতে চাই এলিমেন্ট, তাহলে আমরা এরকম জেসন ফরম্যাট দিই। এখন আমি এটা হার্ড কোড করছি কারণ হচ্ছে নইলে আমাকে ফর্মুলা বানাতে হবে যে যখন, হ্যাঁ আমি বলছি ফর্মুলাটা কেমন হবে, যখন স্টেপ 1 ডেট লেস দ্যান টুডে তখন এররটা দেখাবে। আমি ফর্মুলাটা বানাবো না, আমি ডাইরেক্ট এখানে বসিয়ে দিলাম। এক সেকেন্ড, আবার ওটা কপি। হ্যাঁ স্টেপ 1 আচ্ছা, মানে ওই স্টেপ 1 এর থেকে যে ডেট অবধি যে লাইনটা আছে সেটা কপি করেও আমরা এখানে পেস্ট করতে পারি বা হার্ড কোডও করতে পারি, তাই তো? কিন্তু বেস্ট অপশন হচ্ছে তোমার আমি ইভেন্টে একটা এরর দিয়েছি এখানে, এবার আমাকে সেই হিসেবে ভ্যালু দিতে হবে যে কি চাই। এখানে আমি ভ্যালুতে দিয়ে দিয়েছি দিস ক্যান নট বি সিলেক্টেড, এইরকম ভাবে করতে হবে। মানে আমি সেট ভ্যালুতে করে দিতে পারি যে আমার ভ্যালুটা এটাই হবে, দেন আমি সেট এরর ইউজ করে বলতে পারি যে আমার এই মানে এই এররটা শো হবে যদি এই ভ্যালুটা ফুলফিল না হয়। হ্যাঁ আচ্ছা, এখানে কন্ডিশনাল দিতে হবে আই থিংক, যখন ডেটের ভ্যালু হচ্ছে এইটা তখন এররটা শো করবে। আর এবার চলে গেল কারণ আমি ডেট দিইনি। এবার রিফ্রেশ করি আর একবার, দিয়ে নেক্সট করি, এরর। বাট যদি আমি 20 দিই এরর নেই কোনো, আর নেক্সটে যাবে না যেহেতু কোনো নেক্সট স্টেপ নেই। হ্যাঁ নেক্সট স্টেপ নেই। ঠিক আছে, ক্লিয়ার। 18 তারিখ সিলেক্ট করলেও সেটা করতে দেবে? হ্যাঁ এরর দেবে না, এই যে এরর। ও আর একবার লোড হচ্ছে। আচ্ছা 18 তারিখ কোনো এরর নেই। আচ্ছা আচ্ছা, বুঝে গেছি। পার্টিকুলারলি ওই ডেটটা ইকুয়াল টু করা আছে না ওখানে, কন্ডিশন ইকুয়াল টু করা আছে। 19 দিয়ে যদি করি, 19 আর গ্রেটার দ্যান ইকুয়াল টু এইসব ইউজ করা যেতে পারে। আচ্ছা এবার দেখো একটা জিনিস, যে নেক্সটটা তখনই এলো যখন আমরা 19-এ ক্লিক করলাম, কারণ এই নেক্সট এই স্টেপের পরে একটা কাজ আছে কন্ডিশনালি যখন ডেটের ভ্যালু 19 হচ্ছে, নইলে এটা শো হবে না, ওই জন্য নেক্সটটা অন্য সময় আসছে। বাকি কারোর কোনো কোয়েশ্চেন আছে? সুশোভন, শান্তা? না, বুঝতে পেরেছি, ঠিক আছে। আচ্ছা, আমার একটা অন্য কোশ্চেন আছে। আমি একটা ফিল্ডের ভ্যালু আছে যেটাকে আমি ইউজারের কাছ থেকে, মানে ইউজার ইন্টারফেস থেকে আমি নিতে চাই না, ওটা অটোমেটিক ব্যাকএন্ডে ক্রিয়েট হবে। তো ওটা আমি কি করে করতে পারি, মানে অ্যাপেক্স এই থেকে, সরি অমনি থেকে? কিরকম ভ্যালু, মানে চেক বক্স বা কোন একটা হার্ড, কোনো একটা টেক্সট ভ্যালু বা কোনো নাম্বার ভ্যালু? হ্যাঁ ওটা জাস্ট ম্যাপ করে দিতে হবে হার্ড কোডের। আমরা ডেটার অ্যাপটা লোড যখন করবো ওটা ক্লিয়ার হবে। তো এখানে যদি আর কোনো কোয়েশ্চেন্স না থাকে আমরা তাহলে ডেটার অ্যাপটা শুরু করবো, ওটার একটা বড় পার্ট অমনিস্ক্রিপ্ট। তাহলে এখানে অমনিস্ক্রিপ্টের সব এলিমেন্ট কভার হয়ে গেল। কোনো কোয়েশ্চেন থাকলে বলো। আচ্ছা আরেকটা জিনিস আমি বলে রাখি, ডেট 1 একবার যাও না। হ্যাঁ ধর সাপোজ কি হচ্ছে, তুমি এই ওমনিস্ক্রিপ্টে এই ডেটটাতে যা যা ভ্যালু বসালা, তুমি সেই একই জিনিস চাইছো অন্য আরেকটা ওমনিস্ক্রিপ্টে, সেক্ষেত্রে তুমি কি করতে পারো, একদম হ্যাঁ নিচে এডিট প্রপার্টিজ এস জেসন আছে, এটাকে যদি তুমি পুরো কপি করে সেই ওমনিস্ক্রিপ্টের জেসনে বসাও, তাহলে এটা অ্যাজ ইট ইজ এখানে যেরকম আছে ওই ওমনিস্ক্রিপ্টে হয়ে যায়। ওই ওমনিস্ক্রিপ্টে কোন জায়গায় ওটা বসাতে হবে? অমনিস্ক্রিপ্ট আমরা ক্লোন করতে পারবো না ডাইরেক্ট, এখানে কোনো ক্লোনের অপশন নেই। তো আমরা এই এই জিনিসগুলো বারবার না বানানোর জন্য
এটাকে কপি করলেই হয়ে যাবে। ধরো এটার নাম দিলাম ডেট, শুধু ডেট, প্লেস হোল্ডার টুডে। ঠিক আছে, এটা করলাম জাস্ট বোঝানোর। যাই হোক, তো এবার এটাকে কপি করছি। এবার অন্য যে অমনিস্ক্রিপ্টটা আছে, ধরো এটা, এখানে আমি একটা ডেট অ্যাকশন নিয়ে এসে ওই জেসনটা কপি করলে দেখবে সেম ভাবে কনফিগার হয়ে গেছে জিনিসটা। হ্যাঁ, ডিএক্টিভেট না করলে আবার এডিট করা যায় না। উফ, না, এটা বুঝতে আমার 15 মিনিট সময় লেগেছে। সবচেয়ে ভালো প্রত্যেকবার করে নিউ ভার্সন বানিয়ে নেব। আচ্ছা, এই ডেটটা নিলাম, এখানে দেখো কোনো প্লেস হোল্ডার নেই। এবার এখানে গিয়ে পেস্ট করে দিলাম। আচ্ছা, তাহলে এখানে পুটা ডেট চলে আসলো। রিকোয়ার্ড করেছিলাম, সেটা হয়ে গেল, মানে সেম জিনিসটা চলে এলো। বাট এপিআই নেম ডিফারেন্ট হয়ে যাবে যদি সেম অমনিস্ক্রিপ্ট এরকম কপি করতে থাকো। বাট আচ্ছা, মানে এটা শুধু পার্টিকুলার একটা ফিল্ডের জন্য হবে, তাই তো? হ্যাঁ, প্রত্যেকবারই মানে যে কোনো ফিল্ড হোক, স্টেপ হোক বা অ্যাকশনস হোক, যে কোনো কিছুই তুমি ওই জেসন থেকে কপি করে অন্য কোনো অমনিস্ক্রিপ্টে ইউজ করতে পারো। আরেকটা জিনিস হচ্ছে যে ধরো তুমি চাইছো এই ফিল্ডটাকে মানে কোনো কন্ডিশন না দিয়ে হাইড করতে, যাতে এই ফিল্ডটা নাই দেখায়। ধরো এই ফিল্ডটা ইউজ হচ্ছে না বাট পরবর্তীকালে ইউজ হতে পারে, সেক্ষেত্রে তুমি হাইড করতে চাইছো। সেক্ষেত্রে তুমি এই জেসনে গিয়ে নিচে দেখবে এখানে হাইড এইচটিএমএল টেমপ্লেটের পর এই হাইড বলে অপশনটা আছে, এখানে হাইডে গিয়ে তুমি যদি ট্রু করে দাও তাহলে এই ফিল্ডটা আর শো হবে না। এবার প্রিভিউ কর। কিছুই শো হবে না। বাট এরকম না যে এর ভ্যালু জেসনে আসবে, এই ভ্যালু জেসনেও আর আসবে না, মানে এটা জাস্ট পুরোপুরি হিডেন হয়ে গেল। পরবর্তীকালে যদি তোমার মনে হয় যে না এটা ফিল্ডটা ইউজ হবে, সেক্ষেত্রে তুমি আবার সেটাকে ফলস করে দিতে পারো। আচ্ছা, এই জেসন থেকে যদি আমি চেঞ্জেস করি তাহলে কি এই ভ্যালুটা ডাইনামিক হয়ে যাচ্ছে? মানে তুমি জেসন থেকে, এবার জেসনটা তোমাকে পুরোপুরি বুঝতে হবে যে এখানে প্রত্যেক কটাতে কি কি করতে চাইছো। রিড অনলি করতে চাইলে এখানে রিড অনলি ট্রু করে দিতে পারো। মানে তুমি এই জেসন দিয়েও করতে পারবে মেনটেন, যদি তুমি চাও। না, অ্যাকচুয়ালি সেট এরারে আমি একবার চালিয়েছিলাম, তো ওখানে আমি যেহেতু যখন মানে কন্ডিশনাল ভিউতে যখন আমি ট্রু করলাম, তো ওখানে কি হচ্ছিল আমার মানে যখন প্রিভিউ করছিলাম তখন আমাকে শো করছিল না। ঠিক আছে, বাট যখনই এই এডিট জেসন থেকে আমি ওটাকে ডাইনামিক, মানে এই ডাইনামিক না, মানে এই সেম কন্ডিশনটা যখন এখানে আমি ট্রু লিখে দিলাম, তারপর দেখলাম প্রিভিউ থেকে ওটা ঠিকঠাক কাজ করছিল। তাহলে এখানে কনফিগারেশনটা ঠিকঠাক হয়নি ওই জন্য। না, সেম কন্ডিশনই আমি এখানেও ধরো ট্রু দিয়েছি, তো ওই জেসন ভিতরে গিয়েও আমি ট্রুই লিখেছি। দেখতে হবে যে জেসনের কোন পার্টটা ওটা কেন আসেনি। মানে বেসিক্যালি এই সব কিছুই জেসনে থাকে, অমনিস্ক্রিপ্টের সবকিছু। তো তুমি চাইলে ডাইরেক্ট এখান দিয়েও এডিট করতেই পারো, বাট দরকার নেই। মানে এটার জন্য তোমাকে পুরো জেসনটা বুঝতে হবে, সেটা অনেকটা টাফ হয়ে যায়। তো সেক্ষেত্রে তুমি একেবারে ডাইরেক্ট, আমি বলছি হাইডের ক্ষেত্রে তুমি এটা ইউজ করতে পারো। কোনো কারণে আমার হলো না, আমি এই ফিল্ডটাকে ডিলিট করতে চাইছি না, সেই ক্ষেত্রে আমি হাইড করতে গেলে আমি এরকম ভাবে করতে পারবো। আদারওয়াইজ তুমি যা কিছু করতে চাও তুমি এইখান থেকেই করতে পারো। অথবা এই অ্যাক্টিভও আছে, এই অ্যাক্টিভটা সরিয়ে দিলেও এটা চলে, মানে এটার কাজ করবে না এই ফিল্ডটা। যাই হোক, এটা কি ক্লিয়ার হয়েছে? কোথায় ছিল? ও, এটা অ্যাক্টিভ করতে হবে আবার। এটা না, এটা স্টেপটা দিয়ে। ও, ডেটটায় যেতে হবে আবার। কারোর কোনো কোশ্চেন্স আছে? বলছি ডেটা র্যাপটারটা হয়ে যাওয়ার পরে কি অমনিস্ক্রিপ্টে আবার ব্যাক করা হবে? মানে কি করে অ্যাকশন গুলো কাজ করে হ্যাঁ দেখানোর জন্য? হ্যাঁ। আচ্ছা, তুমি অমনিস্ক্রিপ্টের মধ্যে মেইনলি তুমি ওই অ্যাকশনস গুলো অমনিস্ক্রিপ্ট টেক্সট ক্যাডে ইউজ করবে। তো
এবার যে অ্যাকশনস এখানে রয়েছে না কেন তোমাকে আগে অমনি অ্যাকশনস গুলোকে বানিয়ে নি, তারপর তুমি এগুলোকে অমনি স্ক্রিপ্টে ইউজ করতে পারো। আজকে আমরা তাহলে এবার কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা টার্বো এক্সট্রাক্টটা শুরু করব। কারো কোনো কোয়েশ্চেন নেই তো? না দি। ওকে, তাহলে অমনি স্ক্রিপ্ট ক্লোজ করলাম। আর ডেটা র্যাপ্টারে যাবে কি করে? এখান থেকে অমনি স্টুডিও, ড্রপ ডাউন, ডেটা র্যাপ্টার। ডেটা র্যাপ্টার ফার্স্ট একটা বানাতে হবে, নিউ, চলে এলো। নাম দিতে হবে, একটা নেমিং কনভেনশন আছে। আমরা ফার্স্টে কি বানাচ্ছি? এটা এক সেকেন্ড, এটা টার্বো এক্সট্রাক্ট বানাবো আমরা একটা। টার্বো এক্সট্রাক্ট। তাহলে এটা হবে ডেটা র্যাপ্টার টার্বো এক্সট্রাক্ট। তারপর বলো নাম কি? আমরা এখন কন্টাক্ট আচ্ছা কন্টাক্ট দিই। আচ্ছা, গেট কন্টাক্ট ডিটেলস। ইন্টারফেস টাইপ এখানে টার্বো এক্সট্রাক্ট দিতে হবে। 4 রকমের ডেটা র্যাপ্টার আছে, অপশনস হিসেবে আসছে, আমরা দেবো টার্বো এক্সট্রাক্ট। ইনপুট টাইপ, আউটপুট টাইপ জেসন, আমরা জেসনে ইউজ করবো অমনি স্ক্রিপ্টে, তো জেসন। কোনো ডেসক্রিপশন থাকলে ডেসক্রিপশন, সব এগুলো অপশনাল, এই কটাই মেন। তো এবার সেভ করলাম। এবার এখানে আমরা অবজেক্টটাকে সিলেক্ট করব যে কোন অবজেক্টের কে আমরা ফেচ করতে চাই। তো এখানে যেহেতু আমরা কন্ট্যাক্টকে ফেচ করছি, তো সেক্ষেত্রে কন্ট্যাক্ট। এবার এটা মাথায় রাখতে হবে যে আমরা এখানে কন্ট্যাক্ট সিলেক্ট করেছি, তো এখানে আমরা কন্ট্যাক্টেরই রিলেটেড অবজেক্টসে আমরা কন্ট্যাক্টেরই প্যারেন্ট অবজেক্ট গুলোকে পাবো। আচ্ছা, বানাতে থাকি পরপর। আউটপুট পাথ, আউটপুট পাথটা কি না, জেসনের মধ্যে কোন নোডের আন্ডারে ভ্যালুগুলো আসবে। যখন জেসনটা দেখবে তখন আরো বোঝা যাবে। আমি আউটপুট পাথটার নাম দিলাম কন্ট্যাক্ট ডিটেলস ফিল্টার। কোন অ্যাকাউন্টটাকে নেবে? আইডি বসাতে পারি, অ্যাকাউন্ট আইডি বসাতে পারি। আমাদের ফিল্টার ক্রাইটেরিয়াটা যেরকম হবে সেই রকম ভাবে আমরা মানে কি হিসেবে আমরা সেই কন্ট্যাক্টটাকে আনতে চাই সেই হিসেবে আমরা দিতে চাই। আমরা অ্যাকাউন্ট আইডির উপর ডিপেন্ড করেও আনতে চাই বা আইডির উপর ডিপেন্ড করেও আনতে চাই। হ্যাঁ, জাস্ট লাইক আ এসকিউএল কোয়েরি। হ্যাঁ, এসকিউএল কোয়েরি। তো অ্যাকাউন্ট আইডি দিয়েই করি আমরা। আচ্ছা, অ্যাকাউন্ট আইডি, এটা আমাদের রেকর্ড বানাতে হবে। এটা একটা ডেভ অর্গ নতুন, তো আমি জানি না কি কি অ্যাকাউন্ট আইডি আছে। একটা কাজ করি, এটাকে নেম দিয়ে করে দিই। ধরো ফার্স্ট নেম ধরো, যার হচ্ছে অনুষ্কা। আই থিংক একটা অনুষ্কা আছে, একবার চেক করে নিই। হ্যাঁ, আই থিংক আগে থেকে কন্ট্যাক্ট অ্যাকাউন্ট তো থাকে। অ্যাকাউন্ট কন্ট্যাক্ট আছে গো, দিদি। হুম। ওইসব গাদা গুচ্ছের আছে। হ্যাঁ, বাবা এটা পুরো অন্যরকম। না, এটা লিস্ট ভিউ সিলেক্ট করো। ওটাতে লিস্ট ভিউটা ক্লিক করে একদম। না, হ্যাঁ, তার পাশে ও লিস্ট ভিউ। আমি পাগল এগুলো নতুন। আচ্ছা, এই যে অ্যান্ডি ইয়াং, অ্যান্ডি করে দিই তাহলে। করেন। ফার্স্ট নেম যার হচ্ছে অ্যান্ডি। এটা আমরা হার্ড কোর বসাচ্ছি, কিন্তু যেহেতু আমরা জাস্ট ফার্স্ট নেমের উপর ডিপেন্ড করে করছি, তো হার্ড কোডিং করলাম বলে আমি এটা পোর্টের মধ্যে রেখেছি। অথবা আরেকটা জিনিস করলেও হয়, সেটা হচ্ছে এখানে আমরা একটা কিছু ভ্যারিয়েবল বলে দিলাম। ধরো কন্ট্যাক্ট ফার্স্ট নেম। হ্যাঁ, এটাই সবসময় যে আমরা সব ভ্যারিয়েবলের মধ্যে মানে ভ্যারিয়েবল দিয়ে দেখাবো। সবসময় এটা ডাইনামিক হবে, স্ট্যাটিক নয়। আমি জানি এটা দেখে এখন মনে হচ্ছে এটার ভ্যালু কি করে আসবে, বাট এটা যখন আমরা ডেটা র্যাপ্টার তো এমনি কল হবে না। ডেটা র্যাপ্টার আমরা কল করব অমনি স্ক্রিপ্ট থেকে মেনলি, অথবা ফ্লেক্স কার্ড থেকে। তো ফ্লেক্স কার্ড বা অমনি স্ক্রিপ্টে এর ভ্যালুটা পাস হয়ে যাবে। সেটাই দেখবো তখন পরে যেটা কিভাবে পাস করাচ্ছে আমরা। আচ্ছা, এবার কি কি ফিল্ড এখান থেকে দেবে? ধরো আইডি কোথায়? আইডি এফ আর অ্যাকাউন্টটা দে। আই কোথায়? ও, আইডি অটো সিলেক্ট আছে। আইডি অটো, হ্যাঁ সিলেক্ট থাকবে। অ্যাকাউন্ট আইডিটা দিয়ে
আর লাস্ট নেম ফার্স্ট নেমটা আমরা দিচ্ছি, তাও ধরো সবকটাই নিয়ে নি, ফার্স্ট নেম, লাস্ট নেম আর ইমেল। এখান থেকে এগুলো ইউজ আপাতত করছি না। এখানে এবার আমরা প্রিভিউ করব, একটা ডেটা টাইপের কাজ করছে কিনা দেখার জন্য আমরা সবসময় প্রিভিউটা ইউজ করে দেখে নেব। এখানে এবার কাজ করছে বলতে এর ভ্যালুটা পাস করাতে হবে প্রিভিউতে, যেটা আমরা যখন এটা ইউজের সময় অমনিস্ক্রিপ্ট বা ফ্লেক্সকার্ড থেকে হবে। বাট এখানে তো আমরা প্রিভিউ করছি, তো জেসন অথবা প্যারামিটার হিসেবে এখানে পাস করানো যেতে পারে। আমি প্যারামিটার করলাম। এখন দেখবো যে এটা ঠিকঠাক আসছে কিনা। কিতে যাবে এই ভ্যারিয়েবলটা, ভ্যালুতে যাবে, আমি যে ভ্যালুটা দেব এনডি, এক্সিকিউট, এখানে আমার চলে আসলো। এবার একটা করে আমরা বুঝি জিনিসটা কি। এটা হচ্ছে আমাদের জেসনের পাথটা। এখানে যে এক্সট্রাক্ট আউটপুট পাথ, মানে এই পাথের আন্ডারে এর আউটপুট গুলো দেখাবে, সেটা আগেই বলে দিয়েছিলাম, কন্ট্যাক্ট ডিটেলস। আর আমরা ফেচ করছি লাস্ট নেম, আইডি, ফার্স্ট নেম, অ্যাকাউন্ট আইডি, ইমেল, জন্য চলে এলো। এবার যদি আমি এমন করি যে, আচ্ছা একবার একটু এতে যাবে, হ্যাঁ বলো, একবার এক্সট্রাক্টে যাও। এই যে এখানে যে কন্ট্যাক্ট ডিটেলস আমরা এটা বললাম, তো এটা কি অ্যাকচুয়ালি পাথ না ভ্যারিয়েবল না কি, এটা কি মানে পাথ, মানে এই পাথের কি মধ্যে list? তোমার ওই ভ্যালু গুলো, যত রকমের ভ্যালু আছে সেগুলো তোমার ওই পাথের মধ্যে আসবে, এটা কোনো ভ্যারিয়েবল না। আচ্ছা, এটা আমরা আচ্ছা। অ্যাজ আ লিস্ট ডেটা টাইপ, যেরকম আমরা সাপোজ এপিক্সে একটা কন্ট্যাক্টের জন্য একটা লিস্ট ক্রিয়েট করলাম, তার মধ্যে ভ্যালু স্টোর করলাম, তো এটা কি সেই রকম টাইপের? হ্যাঁ একদম। হ্যাঁ দেখো এটা একটা অ্যারের মধ্যে আছে, অ্যারে না, হ্যাঁ এটাকে আচ্ছা, আর যেখানে এই সরি বলো। বলো না, আমি বলছি তারপর। হ্যাঁ আমি একটা ওই পাথ ব্যাপারটা ক্লিয়ার করার জন্য এখানে এলাম। এই দেখো, এটাকে এদিকে নিয়ে যাই। জেসন হচ্ছে, এটা হচ্ছে জেসন একটা, ঠিক আছে। তো এই যে মেন জিনিসটা, এটা হচ্ছে পাথ। এই পাথের নিচে এই নোটগুলো স্টোর আছে। জিরো যেটা আছে, ফার্স্ট জিরো মানে এটা হচ্ছে ফার্স্ট ইন্ডেক্স, এটা হচ্ছে ফার্স্ট যেটা, সেটা হচ্ছে এটা। এখানে যদি আরো আসে রেকর্ড, তাহলে 0 1 2 3 করে পরপর আসবে। তো কন্ট্যাক্ট ডিটেলস এর আন্ডারে সব কন্ট্যাক্ট গুলো উঠবে। লিস্ট অফ কন্ট্যাক্ট আমি তুলছি। এবার যেহেতু এখানে আমি মানে একটা পার্টিকুলার নেমের উপর তুলছি, সেই জন্য এখানে একটাই আসছে। এবার যদি আইডি ধরে হয় তাহলে সেক্ষেত্রে পুরো লিস্ট ধরে আইডিটা আমার চলে আসবে। ধরো আমি অ্যাকাউন্ট আইডিতে দেবো, ঠিক আছে। তাহলে আমি কি করি, এখানে দেখে নিলাম যে ইউনাইটেড অয়েল অ্যান্ড গ্যাস কর্পোরেশন আন্ডারে অনেক কন্ট্যাক্ট আছে। তাহলে এখানে আমি কি করব, ফিল্টারে দেবো অ্যাকাউন্ট আইডি। অ্যাকাউন্ট আইডি এখানে ধরো বসিয়ে দিলাম এসিসি আইডি। এবার এই এসিসি আইডির ভ্যালুটা আমরা প্রিভিউতে পাঠাবো। এক্সিকিউট, তো 4 জন চলে এলো। এখানে দেখতেও পারবা যে রেজাল্টে 4 দেখাচ্ছে, ফাউন্ড 4, কোয়ারি রেজাল্ট ফাউন্ড 4। তোমার 4টে কন্ট্যাক্ট চলে এসেছে। আর আচ্ছা, এখানে তাহলে এখানে পাথের পরে এখানে তারপর অ্যারে স্টার্ট হচ্ছে। এবার অ্যারের ভিতরে আমার প্রত্যেকটা ডিভাইড হয়ে যাচ্ছে। হ্যাঁ, যদি 4টে থাকে 4টে শো করছে। এখানে তোমার কোয়ারিটা কেমন এটা দেখে নিতে পারবে, যে এটা হচ্ছে তোমার কোয়ারি। যদি কোয়ারিতে কিছু ভুল থাকে তাহলে এখানে দেখে বুঝাবে যে এটা কোয়ারিটা আমি যেরকম চাইছিলাম সেরকম হয়নি। আর এখানে এরর শো হয়, তো তুমি এখানে যদি কোনো এররও আসে কখনো, তাহলে তুমি দেখতে পারবা যে কি এরর আসছে। কি বলছিলে কেউ একজন? হ্যাঁ, আরেকটা বলছিলাম যে এক্সট্রাক্ট আরেকবার যাও। এই যে এসিসি আইডি যেখানে এটা যে কি ভ্যালুটা পাস করেছো, তো এইটা কি তাহলে আমি কি ভ্যালু বলবো নাকি এটাকে আমি ভ্যারিয়েবল বলবো? এটা নট ভ্যালু, এটা কি, এটা হচ্ছে ভ্যারিয়েবল। এসিসি আইডি এর মধ্যে তোমার ওই আইডিটা স্টোর হচ্ছে, যে কোনো আচ্ছা, আইডি। এসিসি আইডিটা কি আর এটা হচ্ছে পাথ। আচ্ছা, হ্যাঁ, এই পাথের আন্ডারে তুমি জিনিসপত্র স্টোর করছো। এসিসি আইডি হচ্ছে গিয়ে একটা কি, যার মধ্যে ভ্যালুটা তুমি পাস করাবে, সেটা অমনিস্ক্রিপ্ট হোক বা ফ্লেক্সকার্ড হোক। আচ্ছা, এই প্রসেসটাকে কি প্যারামিটার বলা হয়? এই যে কি এর মধ্যে ভ্যালু পাস করানো হচ্ছে, হ্যাঁ এগুলো ইনপুট প্যারামিটার লেখা। হ্যাঁ এগুলো ইনপুট প্যারামিটার্স। এই প্রসেসটাকে প্যারামিটার বলা হয়।
এটা অনলি ফর টেস্টিং এর জন্য, যে তুমি দেখছো যে তোমার ঠিক মতন আসছে কিনা। না এটা প্যারামিটার প্যারামিটার কোনটাকে বলে অ্যাকচুয়ালি? প্যারামিটার কাকে বলে? দি প্যারামিটারস মানে তো ক্রাইটেরিয়া না, যে এই কি এর জন্য আমি এই টাইপের ভ্যালু হ্যাঁ অ্যাসাইন করছি যে আমার এই ভ্যালু মানে এই কি এর এই ভ্যালুটা হবে, করে আমি এক্সিকিউট করে দেখছি যে আমার আমি যে অ্যাকাউন্ট আইডিটা দিয়ে কন্ট্যাক্টটাকে আনতে চাইছি সেই অ্যাকাউন্ট আইডির কন্ট্যাক্ট গুলো আমার আসছে কিনা, এটাই তুমি ইনপুট প্যারামিটারে দিয়ে তুমি টেস্ট করছো। আর ভেরিয়েবলের ডেটা টাইপটাকেও তো ভ্যালিডেট করছি যে এই টাইপের ডেটা টাইপের এই ভ্যালুটা নিচ্ছে কিনা। যদি কোনো এরর থাকে তাহলে মানে এরর মেসেজ শো করবে। এররস এখানে এররসে শো করবে। তুমি যদি এখন এসএসসি আইডি বসিয়ে এখানে কন্ট্যাক্টের আইডি বাই চান্স দাও ভ্যালুতে, তাহলে তো নেবে না না ভ্যালুটা, তখন তোমার সেক্ষেত্রে শো মানে এরর থ্রো করবে। এখানে ডেটা র্যাপটারকে কিছু ইনপুট দেওয়া হচ্ছে বেসিক্যালি। যদি আমি এখানে এই প্যারামিটারটা না বসাই এই ভ্যালুটা, তাহলে এটা কাজ করবে না, কারণ ডেটা র্যাপটার জানে না যে এসিসি আইডি কি জিনিস আর এসিসি আইডির বেসিসে কি আনবে। এসিসি আইডি নট এ রিয়েল ভ্যালু। এসিসি আইডি হচ্ছে একটা কি যেখানে একটা ভ্যালু বসাতে হবে, একটা ভ্যারিয়েবল। তোমরা তো নিশ্চয়ই ভ্যারিয়েবল ইউজ করেছো, মানে আপনি কোনো ওই ভ্যারিয়েবলের মতন ভ্যালুটাকে স্টোর করবে। এবার ভ্যালুটাকে দিলাম, তারপর আমি যখন এক্সিকিউট করছি আমি যেটা চাইছি আমার রিলেটেড ভ্যালু গুলো চলে আসছে। এবার ওইখানে কোশ্চেনটা, কারণ এখানে আলাদা আলাদা নাম দিয়ে বলা হয় তো, তো ওইখানে এক্স্যাক্টলি মানে কি নাম বলা হয় না হয় ওটাই। আর এবার তুমি এখানে যে কোনো কিছু, এটা জাস্ট বোঝার জন্য এসএসসি আইডি, এবার তুমি তোমার বোঝার জন্য যে কোনো কি দিলা সেটার উপর ডিপেন্ড করে তোমার এসএসসি আইডি 2 যদি করি এখানে দেখো এটা আসবে না, নো ভ্যালু ডেটা ইজ মানে 2 বসিয়ে দিয়ে এখানে এবার চলে আসবে। তোমরা যা ইচ্ছা দিতে পারো, বাট ভুলভাল কিছু মানে মিনিংফুল হলে বেটার। আচ্ছা এবার খুবই ইম্পর্টেন্ট, কারণ কিটাই তুমি ওমনিস্ক্রিপ্ট বলো ফ্লেক্সকার্ড বলো ওখানে ইউজ করছো, তো তুমি এখানে যে কিটা ইউজ করছো সেটা তোমাকে দেখতে হবে ওখানে ঠিকঠাক মতন যাচ্ছে কিনা। হ্যাঁ প্রিয়াঙ্কা সুশোভ। হ্যাঁ বলছি এই যে ভেরিয়েবলটা ইউজ করছি এখানে এসিসি আইডি বা এসিসি আইডি 2, এটা স্ট্যাটিকও হতে পারে বা ডাইনামিকও হতে পারে। হ্যাঁ এটা আমরা ডাইনামিক ইউজ করছি কারণ যেহেতু আমরা ডাইনামিক ভ্যালু চাইছি। স্ট্যাটিকও তুমি ইউজ করতে পারো। হ্যাঁ এবার স্ট্যাটিক কি করে ইউজ করবে, এখান থেকে এটা সরিয়ে দিলাম, এটা ডিলিট করে দিলাম। সেক্ষেত্রে এসএসসি আইডি হবে না, ওখানে তোমাকে ডাইরেক্ট আইডিটা বসাতে হবে। আইডিটা আমরা এসকিউএল এও যেরকম রাখি কোটেশনে রাখলাম। সেক্ষেত্রে তোমার ইনপুট প্যারামিটারে কিছু পাস করানোর দরকার নেই, তুমি ডাইরেক্ট এক্সিকিউট করলে পেয়ে যাচ্ছ যেহেতু তুমি এটা স্ট্যাটিক বসিয়েছো। প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা হ্যালো। হ্যাঁ আমার ভুল করে হাতটা পড়ে গেছিল, নেক্সট কিছু কোশ্চেন আমি দিয়েছিলাম। এটুকু ক্লিয়ার হয়েছে সবার? হ্যাঁ দি। ঠিক আছে, এবার আমরা চাইছি কন্ট্যাক্টে রিলেটেড, এবার রিলেটেড অবজেক্টস থেকে আমরা ওর বলো প্যারেন্টটাকে আনতে চাইছি। এবার রিলেটেড অবজেক্টের ড্রপ ডাউনে হ্যাঁ এবার আমি এই কন্ট্যাক্ট ডট অ্যাকাউন্ট করলে আমি এবার এখানে আমি কন্ট্যাক্ট অ্যাকাউন্টের ফিল্ডও আমি এখানে শো করাতে পারি, যে আমি চাইছি কন্ট্যাক্টের যে কন্ট্যাক্ট গুলো তার অ্যাকাউন্টের ফিল্ডগুলোকেও আমি শো করাবো, যেমন অ্যাকাউন্টের নেম হতে পারে, অ্যাকাউন্টের ফোন হতে পারে বা অ্যাড্রেস হতে পারে, শিপিং অ্যাড্রেস হতে পারে। কয়েকটা ফিল্ড সিলেক্ট করি, অ্যাকাউন্ট নেম নিলাম আর জানি না এখানে কি কি ভ্যালু আছে দেখে নি। ফোন হ্যাঁ দেখি, ওয়েবসাইট নেই। আচ্ছা লিখে সার্চ করি ওয়েবসাইট ফোন প্রিভিউ। যেহেতু আমরা ওখানে হার্ডকোর বসিয়েছি তাহলে আমরা এখানে ডাইরেক্ট ভ্যালু পেয়ে যাচ্ছি, যে এটা তখন আলাদা হ্যাঁ কন্ট্যাক্ট ডিটেলস পাথের মধ্যেই আসছে, বাট এটা আলাদা অ্যাকাউন্টের মধ্যে দিয়ে আসছে। মানে এটাকে আবার ওখানে নিয়ে যাই জেসন এডিটরে, মানে এটা হচ্ছে সেই কন্টাক্টস গুলো যে রিলেটেড অ্যাকাউন্ট মানে অ্যাকাউন্টের রিলেটেড কন্টাক্টস এর ভ্যালু।
তাই তো? হ্যাঁ, মানে তোমার যে কন্ট্যাক্টটা তুমি যে কন্ট্যাক্টের লিস্টটা তুমি শো করাচ্ছ, সেই কন্ট্যাক্টের অ্যাকাউন্টের যে ভ্যালু গুলো আছে সেগুলোও তোমার এখানে চলে আসবে। সাপোজ অ্যান্ডি ইয়াং একটা কন্ট্যাক্ট, তার রিলেটেড অ্যাকাউন্টের যে ভ্যালুস গুলো আছে সেগুলো এখানে show সেগুলো করবে। এখানে চলে আসবে। হ্যাঁ, এবার কন্ট্যাক্ট ডিটেলস পাথের আন্ডারে আমার ভ্যালু গুলো এসছে, পাথটাকে খুললাম, 4টে কন্ট্যাক্ট আছে। এটা হচ্ছে কন্ট্যাক্টটা, জেসন এরকম নোডের পর নোড মানে ভেতরে ঢুকতে থাকতে পারে। ফার্স্টে আসছে কন্ট্যাক্টের গুলো, তারপর অ্যাকাউন্ট বলে একটা নোডের আন্ডারে অ্যাকাউন্টের ডিটেলস গুলো এসছে। ওটা আলাদা নোডের আন্ডারে আসছে, কিন্তু পাথ কিন্তু সেমই হচ্ছে, কন্ট্যাক্ট ডিটেলস এর মধ্যেই থাকছে, বাট ওটা আলাদা আলাদা নোডের আন্ডারে চলে আসছে সেক্ষেত্রে। এবং এই নোটটা খুব ম্যান্ডেটরি, মানে এটা খুব যখন ওমনিস্ক্রিপ্ট ভাবে ইউজ হবে তখন বুঝতে পারবে যে এটা কতটা মানে গুরুত্বপূর্ণ, যে এই নোট গুলো কতটা গুরুত্বপূর্ণ। তো এরকম ভাবে তুমি কন্ট্যাক্টের রিলেটেড যে কোনো প্যারেন্টের ভ্যালু এখানে দেখতে পারো। কোনো কোয়েশ্চেনস? না। তাহলে একটা কাজ করি, আমরা আজকে ডেটার একটা এক্সট্রাক্টটা কভার বলছি এই যে আইডিটার পাশে একটা ড্রপ ডাউন আছে না? হ্যাঁ, এই যে ডান দিকে নিচে, না 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 না, এখানে না, এখানে না, ব্যাক করো, মানে টার্ব এক্সট্রাক্ট পেজে ওই ডান দিকে তাহলে যে হার্ড কোড আইডিটার পাশে একটা ড্রপ ডাউন আছে না? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এগুলো হচ্ছে ফিল্টার গুলো। মানে এটা এখানে তুমি অ্যান্ড করে আরো ফিল্টার অ্যাড করতে পারো। অ্যাকাউন্ট আইডির সাথে তুমি যদি নাম বা আইডি বা যে কোনো কিছু যদি আরো ফিল্টার অ্যাড করতে চাও, সেক্ষেত্রে তুমি অ্যান্ড বা অর ইউজ করতে পারো। যদি দুটোর মধ্যে যে কোনো একটা ট্রু হলেই তোমার ভ্যালু গুলো শো হবে, অ্যান্ড হলে দুটোই হতে হবে। তারপর লিমিট করে দিলে, যে যেরকম তোমরা নর্মাল এসকিউএল এ করো লিমিট 1 বা লিমিট 2, যে দুটোই ভ্যালু আসবে বা একটাই ভ্যালু আসবে, সেক্ষেত্রে তুমি লিমিট করে দিতে পারলা। লিমিট আনি, ধরো লিমিট 1, একটা 4টে অ্যাকাউন্ট 4টে কন্ট্যাক্ট আসছিল, একটা আসবে এবার। অথবা ধরো আমি চাই, ধরো একটা জিনিস করি, অ্যাকাউন্ট আইডি এটা, অর আর একটা কোন অ্যাকাউন্ট আনি ইউনাইটেড অয়েল ছাড়াও, আর একটা অ্যাকাউন্ট, অর অ্যাকাউন্ট আইডি হচ্ছে গিয়ে এইটা যেটা এখন নিলাম, প্রিভিউ এক্সিকিউট। তাহলে দেখো এবারে আরো বেশি অ্যাকাউন্ট কন্ট্যাক্ট এসছে, কারণ ইউনাইটেড অয়েল আর ডিকিনসন কনসাল্টিং দুটো অ্যাকাউন্টেরই সব কন্ট্যাক্ট চলে এসছে। আর অফসেটের কাজগুলো কি? অফসেট করতে গেলে মানে ধরো কি করে বোঝাই এটা, ভাষা বুঝে যাচ্ছি না, মানে লাস্ট থেকে কিছুটা করে দেখা যাক। এগুলো লস্ট ফর ওয়ার্ডস হয়ে গেছে পুরো। অর লিমিট অফসেট মানে একবার প্রিভিউ করে অনেকগুলো ডেটা আছে না, একটা করে মানে এরকম ভাবে আনছে গুগল পেটে এটা দিচ্ছি অফসেট ইন, মানে পেজিনেশন করছে, মানে তুমি অফসেট 1 করলে একটাতেই আসবে। এবার যদি তোমার মনে হয় যে তুমি 5টা পেজে দেখাতে চাও, তাহলে ওখানে অফসেট 5 করলে ওই নেক্সট 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 করে 5টা ইয়েতে দেখাবে, মানে জাস্ট এক পেজিনেশন হচ্ছে অফসেট। বাট ডেটা র্যাপটার অফসেট অত দরকার পড়ে না। এইসব কাজগুলো তখন হ্যাঁ সেক্ষেত্রে অফসেট লাগবে। আর অর্ডার বাই হচ্ছে, যেরকম তুমি অর্ডার অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে যদি তুমি দেখাতে চাও, সেক্ষেত্রে তুমি অর্ডার বাইটা ইউজ করলা। এখানে এটা অফসেট, আচ্ছা ডিলিট করি, অর্ডার বাই। এখানে কি দিয়ে অর্ডার দেওয়া যেতে পারে, এখানে কিছু ডেট ফেট নেই, যদি ডেট থাকতো তাহলে আমরা বলে দিতাম যে স্টার্ট ডেট থেকে অ্যাসেন্ডিং, তাহলে স্টার্ট ডেট যেটা সবথেকে কম সেটা ফার্স্টে আসতো, আর আস্তে আস্তে বাড়তে থাকতো, অ্যাসেন্ড করতে থাকতো। আমরা ওই অর্ডার বাই যদি অ্যাকাউন্ট নেম দিয়েও করি, তাহলে সেই অ্যাকাউন্ট নেমের অর্ডারে ভ্যালুগুলো একটু শো হবে। মিউট করো।
তো এইগুলো হচ্ছে এই তোমার এই ড্রপ ডাউন গুলোর কাজ, বিভিন্ন ফিল্টার অ্যাড করা, যেরকম তুমি এসকিউএল এ করো সেরকম ঠিক এখানেও সেই ফিল্টার গুলোকে অ্যাড করতে পারো। হ্যাঁ প্রিয়াঙ্কা, সুশোভ। হ্যাঁ বলছি, ডেটা র্যাপটা টার্বো এক্সট্রাক্ট যেটা দেখলাম, ডেটা র্যাপটা টার্বো এক্সট্রাক্ট তো অ্যাট এ টাইম মাল্টিপল অবজেক্ট আমরা কোয়ারি করতে পারবো না, তাই তো? না না না, কিন্তু মানে যে অবজেক্ট আমরা কোয়ারি করছি, সাপোজ এখানে কন্ট্যাক্ট অবজেক্ট আমরা কোয়ারি করছি, এর রিলেটেড কোন একটা অবজেক্ট আমরা কোয়ারি করতে পারবো, মানে একটাই এটা প্যারেন্টের রিলেটেড, মানে কন্ট্যাক্টে যদি মানে কন্ট্যাক্টটা যদি প্যারেন্ট হয় তাহলে তুমি তার চাইল্ডের করতে চাইল্ডের পারবা না। তোমার কন্ট্যাক্টের যে প্যারেন্ট মানে অ্যাকাউন্ট বা ক্রিয়েটেড বাই বা যেগুলো দেখো লিস্টের মধ্যে আছে, তুমি সেই অবজেক্ট গুলোই তুমি কোয়ারি করতে পারছো। ও তার মানে আমরা এখানে যদি এক্সট্রাক্ট আউটপুট পার্ট যেটা, এখানে যদি আমরা কেস নিই, তাহলে কেসের পেরেন্ট হচ্ছে অ্যাকাউন্ট, তাহলে আমরা অ্যাকাউন্টকেও পারবো কোয়ারি হ্যাঁ করতে। অবশ্যই। আচ্ছা, আর কারোর কোনো কোয়েশ্চেন আছে? মানে অংশিতা, চাইল্ড অবজেক্ট আমি যদি নিই তাহলে চাইল্ড অবজেক্টের আমি পেরেন্ট অবজেক্ট গুলোকেই কোয়েরি করতে পারবো, তাই তো? আমি কি ঠিক বললাম? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো। আচ্ছা আচ্ছা, এটা টার্বো এক্সট্রাক্টে মানে অন্য কোনো অবজেক্ট হবে না, যাকে কোয়েরি করছি সে আর তার পেরেন্টস। এরকম, হ্যাঁ। আমি ডেটা র্যাপটা টার্বো এক্সট্রাক্ট বানালে আই থিঙ্ক এবার ক্লিয়ার হবে দুজনের ডিফারেন্সটা। সরি, ডেটা র্যাপটা এক্সট্রাক্ট বানালে, টার্বো এক্সট্রাক্ট বানিয়েছি সেম জিনিস আমরা চলো এবার ডেটা র্যাপটার এক্সট্রাক্ট দিয়ে করি। নাম দেবো ডেটা র্যাপটার এক্সট্রাক্ট। হ্যাঁ ঋতুব্রত, বলছি আমার এই টার্বো এক্সট্রাক্টে একটা কনফিউশন ছিল, মানে এটা কি আমি ক্লাসের শেষে শেয়ার করে একটু দেখাবো, মানে আমি শেয়ার করে একটু দেখাতে চাইছি না, এখন করবো। করো দেখি সে। সরি, ডক পড়ে গেছে। তো মানে আমি অ্যাকাউন্টের সাথে বা কন্ট্যাক্টের সাথে অ্যাকাউন্ট পেরেন্ট আছে, আর অ্যাকাউন্টের পেরেন্ট আছে একটা কলেজ, একটা কাস্টম অবজেক্ট বানিয়েছি। এবার আমি কোয়ারি করছি যেখানে অ্যাকাউন্ট কন্ট্যাক্টের অ্যাকাউন্ট আইডি নাল, আর অ্যাকাউন্ট যেখানে অ্যাক্টিভ, আরেকটা চাইছি আমি যেখানে অ্যাকাউন্টের কলেজ আইডি যেখানে নাল থাকবে না। এটা কি পসিবল কোন রকম ভাবে? মানে আইডি যাতে নাল না থাকে, তাই তো? মানে অ্যাকাউন্টের যদি কোনো কলেজ নেই তাহলে আমি সেই অ্যাকাউন্ট নেব না, আর সেই অ্যাকাউন্টের কন্ট্যাক্টও আসবে না। হ্যাঁ, এটা তোমার এখানে ভেলোসিটি নাল বলে একটা অপশন থাকে, তোমাকে করে দিয়েছি, এটা করে দিয়েছি আমি, চাপনি এটা করে দিয়েছি। তুমি ডাইরেক্ট হ্যাঁ ওখানেও বসাতে পারতা, কোনো ব্যাপার ছিল না। এখানে তাহলে তোমাকে ইউজ করতে হতো না। না আমি চাইছি মানে এবার আমি কন্ট্যাক্টের সাথে অ্যাকাউন্ট আমার পেরেন্ট আছে, অ্যাকাউন্টের সাথে কলেজ পেরেন্ট করেছি আমি, কিন্তু তুমি ওটা ডাইরেক্ট কন্ট্যাক্টের মধ্যে মানে এখানে তো তাহলে তোমার আসবে না, তোমাকে রিলেটেড অবজেক্ট থেকে নিতে হবে। ও মানে আচ্ছা 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 আচ্ছা, ওহো ঠিক ঠিক। কন্ট্যাক্টের সাথে তো এর কোনো রিলেট নেই ডাইরেক্টলি, ওই জন্য কোয়েরিতে এটা আসবে। হ্যাঁ এখানে আসছে, রিলেটেড অবজেক্টে আসছে, মানে নিয়ে এখানে এখানে আসছে, এটা করছে, এটা আসছে। আচ্ছা আচ্ছা, রিলেটেড অবজেক্টে নিয়ে তারপরে এখানে আমরা ফিল্টারে কোয়েরি করতে পারবো না? না এরর খাচ্ছে, তো আমি সেটা আমি ট্রাই করেছিলাম এটা নিজেও, মানে সাপোজ কন্টাক্ট, সাপোজ অপরচুনিটির যে পেরেন্ট, তার পেরেন্টের পেরেন্ট দিয়ে ট্রাই করেছিলাম, তো এরর শো করছিল, মানে ওইভাবে আসছিল। মানে আলটিমেটলি এখানে কন্ট্যাক্টের যে যে রিলেটেড অ্যাকাউন্ট মানে অবজেক্ট গুলো আছে সেগুলো থেকে আমি এখানে কোয়েরি করতে পারবো। এবার যদি আমি সাপোজ কন্ট্যাক্টের দুটো পেরেন্ট ক্রিয়েট করলাম, তাহলে ওই দুটো পেরেন্টকে আমি কোয়েরি করতে পারবো, তাই তো? হ্যাঁ, মানে তুমি যদি কন্ট্যাক্টের যে প্যারেন্ট গুলো রয়েছে সেগুলোকে তুমি কোয়ারি করতে পারো। এবার যদি সেটা এবার অ্যাকাউন্টের প্যারেন্ট আনতে চাও তাহলে তোমাকে রিলেটেড অবজেক্টেও আগে সেখানে রিলেটেড অবজেক্ট থেকে তোমাকে নিতে হবে। আমি যদি রিলেটেড অবজেক্ট এখানে নিই, আমি এইটাই বসিয়েছি এক্স্যাক্টলি, যে অ্যাকাউন্ট কলেজ আইডি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা,
এক্স্যাক্টলি আমার এই প্রবলেমটাই হচ্ছিল। না এটা রেকর্ডস নেই তাই। আচ্ছা ঠিক আছে, বুঝে গেছি, হুম ক্লিয়ার আমার। ও আমি এখানে ভুল করেছিলাম, এখানে সি দিয়েছি, রিলেশনে আছে, এখন আর মারতে হবে এখানে। বুঝেছি। সি মানে তো ফিল্ডটাকে ডিনোট করছে। এটা যদি এটাতে তো কোয়ারিতে তো কোনো ভুল নেই, ডেটা নেই বলে আসছে না, রাইট? হ্যাঁ, কোয়ারিতে ভুল হলে আচ্ছা, আমি এই জায়গাতে গিয়ে আটকে গেছিলাম, দিয়ে ছেড়ে দিয়েছিলাম বিকজ এটা পুরো ব্ল্যাঙ্ক দেখাচ্ছিল, আমি বুঝতে পারিনি তারপরে। ওটা চেক করে নেবে, যদি এরর না আসে তাহলে চেক করে নেবে যে ওখানে কোনো ভ্যালু আছে কিনা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার একদম। হ্যাঁ অনুষ্কা। হ্যাঁ, আর একটা জিনিস, আমি অফসেটটা একটুখানি রিসার্চ করলাম, আমি যেটা বলতে চাইছিলাম, বাট এখন আমি রিসার্চ করে আরো একটু ক্লিয়ার হলো। অফসেট হচ্ছে ধরো তুমি তোমার কাছে টোটাল 4টে রেকর্ড আছে, ঠিক আছে? এবার অফসেটে যদি তুমি 1 দাও, আর পেজিনেশনে কি ইউজ হয়, তুমি ধরো একটা পেজে কটা রেকর্ড দেখাতে চাও তার জন্য এটা ইউজ করা যেতে পারে। অফসেট যদি 1 করে দাও, আমি জানি এখানে আমার 4টে রেকর্ড আসছে, ঠিক আছে? এবার অফসেট 1 করলে 3টে আসবে, মানে একটা মাইনাস হয়ে যাবে। তো আমরা দেখেছিলাম প্রথমে 4টে ছিল, এবার অফসেট 1 করে এক্সিকিউট করি, তাহলে 3টে রেকর্ড আসছে, মানে যতগুলো রেকর্ড থাকবে তার থেকে একটা মাইনাস হয়ে যাবে। যদি 3 করি তাহলে এখানে একটা রেকর্ড আসবে। বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা, এবার ডেটা র্যাপটার এক্সট্রাক্ট, ইন্টারফেস টাইপ এক্সট্রাক্ট সিলেক্ট করা ছিল, এখানে জাস্ট দেবো ডেটা র্যাপটার এক্সট্রাক্ট। ধরো অ্যাকাউন্ট করলাম, এবারে অ্যাকাউন্ট ডিটেলস। ডেটা র্যাপটার এক্সট্রাক্ট দেখতে আলাদা, এখানে ডেটা র্যাপটার টার্বো এক্সট্রাক্টে এক্সট্রাক্ট অপশনস আর প্রিভিউ আছে, এখানে ফর্মুলা আছে, আউটপুট আছে। আচ্ছা, আমরা অ্যাকাউন্টের ডিটেলস নেব। তো অ্যাকাউন্ট, পাথের নাম দিই অ্যাকাউন্ট ডিটেলস, ফিল্টার ধরো কিছু একটা দিই, কি দিই, অ্যাকাউন্ট নাম্বার, এখানে অ্যাকাউন্ট নাম্বার কত, এই যে ফিল্টার নাম্বার দিলাম, এটা এখানে হার্ড কোড করবো না, ভ্যারিয়েবল দেবো এসিসি নাম্বার। এখানে জাস্ট কোয়ারিটা বিল্ড হয়ে গেল যে অ্যাকাউন্ট নাও কোনটা, যার অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে এই ভ্যারিয়েবলের মধ্যে যে ভ্যালুটা থাকবে সেটা। জাস্ট একটা বেসিক বানাচ্ছি। এবার আউটপুট, আউটপুট মানে কি, কি ভ্যালু তুমি দেখাতে চাইছো এখানে, কোন ভ্যালুটা। তো ধরো অ্যাকাউন্টের আইডি, কোন পাথের মধ্যে এটা রাখবে, অ্যাকাউন্ট আইডির মধ্যে এটা রাখতে চাই আমি। আর ক্রিয়েটেড ডেট, অ্যাকাউন্ট ক্রিয়েটেড, লেখা হচ্ছে না, এই এক্সট্রাক্ট জেসন পাথ আর আউটপুট জেসন পাথ দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? দুটো খুব কনফিউজিং লাগছিল আমার কাছে এই নাম দুটো। এটা হচ্ছে এই অ্যাকাউন্ট যেগুলো ফেচ হয়েছে সেগুলো অ্যাকাউন্ট ডিটেলস এ উঠছে, এবার এগুলো আমাকে ডিসপ্লে করাতে হবে, মানে আনতে হবে। তো অ্যাকাউন্ট এক্সট্রাক্ট জেসন পাথে তুমি যে তোমার অ্যাকাউন্ট ডিটেলস এর মধ্যে যে ভ্যালু গুলো আসলো সেগুলো তোমার এক্সট্রাক্ট জেসন পাথের মধ্যে যাচ্ছে, আর আউটপুট জেসন পাথে তুমি কার মধ্যে রাখতে চাইছো। ধরো তুমি কোনো ওমনি স্ক্রিপ্টে ডেটা র্যাপটার এক্সট্রাক্টটা ইউজ করবা, তাহলে ওমনি স্ক্রিপ্টের মধ্যে ধরো তুমি ক্রিয়েটেড ডেট নিলা, মানে ডেট ফিল্ড নিলা বা নেম ফিল্ড নিলা, সেগুলো তো ধরো একটা স্টেপের আন্ডারে রয়েছে, স্টেপের ভিতরে ডেট রয়েছে বা স্টেপের ভিতরে নেম রয়েছে, এইগুলো তোমাকেই আউটপুট জেসন পাথের মধ্যে বসাতে হবে যাতে তুমি এক্সট্রাক্ট করে তোমাকে ওই ভ্যালুটা ওর মধ্যে যায়। আমি এখানে তো পার্টিকুলার এই নেম না ম্যাচ করে অন্য নেমও দিতে পারি, তাই তো? যে কোনো নেম দিতে পারো, তুমি মেনলি তুমি আউটপুট ওই কোন পাথের মধ্যে ওটাকে রাখতে চাইছো সেটা ডিফাইন করবে। দেখো এই কারেন্ট জেসন আউটপুটের মধ্যে এটা দেখাচ্ছে। মানে ধরো এখানে এক্সট্রাক্ট এর নাম দিয়ে দিলাম অ্যাকাউন্ট ডিটেল জাস্ট, তাহলে কিন্তু এখান থেকেও মানে এটা ডিটেল করতে হবে, ডিটেলসটা আর কাজ করবে না, মানে অ্যাকাউন্ট ডিটেলে যে ভ্যালুটা এসছে মানে এই লিস্ট থেকে ওর ভ্যালুটা এক্সট্রাক্ট করতে পারবে না। হ্যাঁ, এক্সট্রাক্ট হচ্ছে অ্যাকাউন্ট ডিটেলস থেকে, অ্যাকাউন্ট ডিটেলস এর ক্রিয়েটেড ডেটা এক্সট্রাক্ট হচ্ছে, আর আমি বলছি কোথায় তুমি সেটা দেখাবে, অ্যাকাউন্ট ক্রিয়েটেড ডেটা ওটা দেখাবে।
এর প্রিভিউতে যাই, এডিট অ্যাজ প্যারামস, অ্যাকাউন্ট নাম্বারটা কপি করি, কিটা হচ্ছে এইটা, এক্সিকিউট, চলে এলো। অ্যাকাউন্ট নেমটাও নিয়ে নি, বুঝতে সুবিধা হবে ঠিক এসছে কিনা। নেমের মধ্যে ধরো খালি রাখছি এক্সিকিউট। এই যেটা হচ্ছে আমার আউটপুট পাথটা, নেম এটা, ক্রিয়েটেড ডেট এটা, অ্যাকাউন্ট আইডি এটা। এই যে কোয়েরিটা এখানে চলে এসছে, ফিল্টার এখানেও অ্যাড করা যাবে। এবার এখানে আমি এক্সট্রা স্টেপ করে আর একটা অবজেক্ট কোয়েরি করতে পারবো। এখান থেকে কোনো কোয়েশ্চেন এখন? একবার আউটপুটে যাও অনুষ্কা। ও আচ্ছা, এক্সট্রাক্টে আমি যে নামটা দিচ্ছি সেটা এইখানে অ্যাকাউন্ট ডিটেলস ক্রিয়েটেড ডেট, তারপরে ফিল্ড নেম গুলো অটোমেটিক চলে আসছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আউটপুটটা আমি স্পেসিফাই করে দিচ্ছি, এটা আমি ধরো শুধু ক্রিয়েটেড ডেটের মধ্যে রাখতে চাই, তাহলে জেসন এটা ক্রিয়েটেড ডেটের মধ্যে আসবে শুধু। আউটপুট আমি স্পেসিফাই করে দিচ্ছি, পাথটা আমি স্পেসিফাই করে দিচ্ছি যে এক্সট্রাক্ট করে কার মধ্যে রাখবে, নিয়ে সেই এক্সট্রাক্ট করে যে পাথে রাখছে তার থেকে এই ফিল্ডগুলোকে তুলে এনে আমার আউটপুটে শো হবে জিনিসটা। এখানে দেখো ডেটার একটা টার্বোতে যেটা হয়, টার্বো এক্সট্রাক্টে একটা পেরেন্ট পাথের মধ্যে, একটা পেরেন্ট নোড, একটা পাথের মধ্যে বাকি সব আসে। এখানে কোনো ইয়ে নেই, জেসনটা ডিফারেন্ট হয় এদের। তো এদের যখন ইউজ করা হবে অমনিস্ক্রিপ্টে তখন তার নোটেশনও তাই মানে সিনট্যাক্সটা আলাদা হয় জেসনকে আনার। ওগুলো মুখস্থ করতে হয় না, ওগুলো জাস্ট তুমি জেসন দেখে দেখে বুঝে যাবে। যখন জেসনটা ইউজ করা শিখে যাবে অমনিস্ক্রিপ্টে কিভাবে, তখন তুমি বুঝে যাবে কিভাবে লিখতে হয়। আচ্ছা, এরপর এক্সট্রাক্টে কি নেবে অ্যাকাউন্টের সাথে? এখানে অপরচুনিটি নেই। ধরো এক্সট্রাক্টের নাম দিই এখানে অপটি, ফিল্টার হচ্ছে অ্যাকাউন্ট আইডি। তাহলে একমাত্র চাইল্ড প্যারেন্ট রিলেশনশিপ করাতে হলে আমাকে টার্বো এক্সট্রাক্ট নিতে হবে, তাই তো? হ্যাঁ, টার্বো এক্সট্রাক্টের ক্ষেত্রে শুধু চাইল্ড প্যারেন্ট, আর এক্সট্রাক্টের ক্ষেত্রে তুমি প্যারেন্ট থেকেও চাইল্ড আনতে পারো, চাইল্ড থেকেও প্যারেন্ট আনতে পারো, একের বেশি অবজেক্ট তুমি কোয়েরি করতে পারো। অ্যাকাউন্ট আছে আর অপরচুনিটি হচ্ছে অ্যাকাউন্টের চাইল্ড। এটা চাইলে তুমি ইন্ডিভিজুয়ালিও করতে পারো, মানে ধরো মনে করো অ্যাকাউন্টের কোয়েরি আলাদা করবা, অপরচুনিটির সাথে অ্যাকাউন্টের কোনো রিলেশন থাকবে না, অপরচুনিটির আলাদা কোয়েরি করবা আইডির উপর ডিপেন্ড করে, সেটাও করতে পারো। কিন্তু এখানে আমরা রিলেটেডটা করাচ্ছি। মানে ধরো আমরা চাই এই অ্যাকাউন্টের যত অপরচুনিটি আছে, যতগুলো চাইল্ড অপরচুনিটি সেগুলো আনতে। তাহলে এখানে কি দিতে হবে? অনেকদিন মাল্টিপল ইউজ করিনি। এখানে ওই অ্যাকাউন্ট ডিটেলস কলন আইডি দিতে। আইডি কি আমরা তুলছি ভাই দেবা? হ্যাঁ তুলছি। ওটা ফিল্ড আনিসনি কোনো অপরচুনিটি। ও আচ্ছা, তাই তো। আচ্ছা, অপরচুনিটির জন্য আমরা অপটি পাথটা রেখেছি, তো অপটি থেকে কি কি নেব? ধরো ফার্স্টে নিই নেম, নাম দিদি। আচ্ছা, এই আউটপুট জেসন পাথ যেটা, সেটা থেকে আমরা নিজেদের মতনও নেম রাখতে পারি? মানে এখানে যেরকম তুমি অপরচুনিটি নেম রাখলে, আমি অপ নেমও দিতে পারি? হ্যাঁ, তুমি ইন্ডিভিজুয়ালি যদি কোনো মানে শো কি করে করাবো, তাই তো নেমটা আউটপুটটা? হ্যাঁ, আউটপুট জেসন পাথ মেইনলি তুমি কেমন করে শো করাবে, এটা যদি তুমি কোনো ওমনি স্ক্রিপ্টে ইউজ করো সেক্ষেত্রে তোমাকে ওখানের যে পাথটা রয়েছে সেই হিসেবে তোমাকে এখানে বসাতে হবে। সাপোজ ধরো স্টেপ 1 এর মধ্যে ধরো অ্যাকাউন্ট নেম রয়েছে, তাহলে তোমাকে স্টেপ 1 কোলন অ্যাকাউন্ট নেম ইউজ করতে হবে। সেটা যখন আমরা এই ওমনি স্ক্রিপ্টটাকে, এই ডেটা র্যাপটারটাকে ওমনি স্ক্রিপ্টে ইউজ করবো তখন বুঝতে পারবা। আচ্ছা, ওইটা কি স্টেপ 1 এর মধ্যে সাপোজ অ্যাকাউন্টের যে লেবেল না, এই অ্যাকাউন্ট নেম যেটা রয়েছে, মানে অ্যাজ ইফ এপিআই নেম যেটা আমরা বলি, এপিআই নেমের কোনো ব্যাপার নেই এখানে। হ্যাঁ, ওই মানে ওইটার মতন বলছি আর কি। হ্যাঁ,
মানে তুমি ওমনিস্ক্রিপ্টের যে ধরো ওমনিস্ক্রিপ্টের নেমের যে নেমটা যেটা ইউনিক নেম হয় ধরো হ্যাঁ ইউনিক নেম রাইট যেটা হ্যাঁ সেইটা তোমাকে এখানে বসাতে হবে। আচ্ছা এবার ধরো ওটা কোনো এটা স্টেপের আন্ডারে বা স্টেপের মধ্যে ব্লকের আন্ডারে সেটা তোমার এখানে স্পেসিফাই করতে হবে, নইলে আদারওয়াইজ ধরো ওটা মানে কোনো অ্যাকাউন্ট নেম বা অ্যাকাউন্ট ফোন নাম্বার ধরো কোনো ব্লকের মধ্যে আছে কিন্তু তুমি এখানে স্টেপ কোলন অ্যাকাউন্ট নেম ডাইরেক্ট দিয়ে দিলা, তাহলে কিন্তু এই ভ্যালুটা আসবে না অন্য স্ক্রিপ্টে। তোমার স্টেপ 1 কোলন ব্লক কোলন তোমাকে অ্যাকাউন্ট নেমটা বসাতে হবে সেক্ষেত্রে। আচ্ছা রিভিউ এখানে চলে আসলো অপরচুনিটি নেমটা অপ নেম। আচ্ছা এখানে একটা কাজ করি, এর মনে হয় একটাই অপরচুনিটি আছে, তো এর কন্ট্যাক্ট কটা আছে দেখে নি, কন্ট্যাক্ট তুলি। ওর কন্ট্যাক্টও একটাই আছে, একটা অপরচুনিটি একটাই ছিল। আচ্ছা তাহলে ইউনাইটেড অয়েল কে নি, এর অ্যাকাউন্ট নাম্বারটা তুলে নি প্রিভিউতে। অপরচুনিটি কটা আছে দেখে নে। হ্যাঁ 6টা, অনেক আছে। এক্সিকিউট চলে আসলো আমার সব কটা অপরচুনিটি গুলো চলে আসছে। এটা যদি আমি ইন্ডিভিজুয়ালি করতে চাইতাম এক্সট্রাক্টে যা অনুষ্কা এক্সট্রাক্ট আমি জাস্ট ওখানে অ্যাকাউন্ট আইডি না নিয়ে অপরচুনিটি আইডি নিতে পারতাম, নিয়ে আমি ওখানে একটা আলাদা ভ্যারিয়েবল বসাতে পারতাম, একটা বসিয়ে দেখা জাস্ট আইডি। আইডি দেবে না অন্য কিছু দেবে? যে কোনো কিছু মানে মোটমাট ভ্যালু। হ্যাঁ আচ্ছা থাকে ধরে করে নি ক্লোজ ডাউন দিতে পারি আমরা। স্টেজ নেম কোলন আচ্ছা এখানে বসিয়ে দেবো। এক্ষেত্রে আমাদের আরেকটা কি ভ্যালু পাস করাতে হবে, স্টেজ নেম ক্লোজ ডাউন হতে হবে। সেক্ষেত্রে এক্সিকিউট করলে এখানে অ্যাকাউন্টের গুলো আসলো। হ্যাঁ সুশোভন। আচ্ছা এইখানে ইনপুট প্যারামিটারে একটা জিনিস খেয়াল করলাম, যখন এক্সট্রাক্টের ওখানে আমরা ভেরিয়েবল লিখে কিছু কন্ডিশন নিচ্ছি তখন হার্ড কোডের হলে আমরা সিঙ্গেল কোড ইউজ করছি, কিন্তু আউটপুটের এখানে যখন ওই আউটপুট না প্রিভিউ যেখানে আমরা ভেরিয়েবলটা বসাচ্ছি, হ্যাঁ প্রিভিউ, এখানে ভ্যালুর মধ্যে সিঙ্গেল কোড ইউজ করতে হচ্ছে না, আইডি হোক আর কোনো চেকবক্সের ফিল্ডের কোনো রেকর্ডিং হোক আমরা লিখে দিলি সেটা চলে আসছে। হ্যাঁ মানে এটা প্রিভিউ এর জন্যই বানানো হয়েছে, এখানে যা নেবে সেটা স্ট্রিং হিসেবেই নেবে। দেখো আচ্ছা আচ্ছা এটা তোমার সবসময় স্ট্যাটিক হবে, নাহলে তুমি টেস্ট করবে কি করে যে এটার ভ্যালু এটা হলে তবে এর লিস্টটা শো হবে। টেস্টিং এর পারপাসে, ওই জন্য এটা ওরা এরকম ভাবেই দিয়েছে টেস্ট করার জন্য। যখন এখানে কিছু দেবে সেটা দেখো কোয়েরিতে এরকম চলে এসছে, ওটা অটোমেটিক্যালি কোয়েরিতে তোমার দেখো এর মধ্যেই আছে। হ্যাঁ কোয়েরিতে স্ট্রিং হবে, স্ট্রিং বলে সিঙ্গেল কোড দিয়ে দিয়েছে। হ্যাঁ এখানে দুটো এক্সট্রাক্ট আছে, দুটো কোয়েরি, দেখো দুটো কোয়েরি আছে, একটা কোয়েরি আর একটা কোয়েরি, একবারে 50,000টা রেকর্ড উঠবে। তাহলে আমরা যে ডেটা র্যাপটার টার্বো এক্সট্রাক্ট আর ডেটা র্যাপটার এক্সট্রাক্টটা কভার করলাম। এবার এটা পরের দিন আমরা অমনিস্ক্রিপ্টের মধ্যে ইউজ করব। তো সবাই একটু ডেটা র্যাপটার এক্সট্রাক্ট টার্বো এক্সট্রাক্টটা দেখে এসো। নেক্সট ডে প্রবাবলি আমরা শুরুতে বলবো যে একটা কোয়েরি দেবো, বলবো এটার এক্সট্রাক্ট বানিয়ে দেখো, তারপর সেই এক্সট্রাক্টটা আমরা অমনিস্ক্রিপ্টে ইউজ করব। আর কোনো ডাউটস আছে? বলছি যে জেসন এডিটটা কিসে ইউজ হয়? জেসন এডিটরটা? হ্যাঁ এডিটরটা। ওটা তুমি ধরো অমনিস্ক্রিপ্টের যে ডেটা জেসনটা তুমি পাচ্ছ প্রিভিউ করে, সেটা তো তুমি মানে কপি করতে পারছো না। তোমার ধরো তোমার ওই একবার অনুষ্কা একটু শেয়ার করবে। ধরো তুমি কোন অমনিস্ক্রিপ্টটা খোলা নেই, এক সেকেন্ড। ওটা তোমার নিজের সুবিধার জন্য, আমার ইউজ করতে মানে আমার সুবিধা হয় ওই জন্য আমি করলাম। তোমার যদি এখান থেকে মানে কোনো ভ্যালু কপি করতে হয়, ধরো স্টেপ 1 এর মধ্যে অ্যাকাউন্ট নেমটাকে তুমি কপি করতে চাইছো, সেক্ষেত্রে তুমি ওই জেসন এডিটরে গিয়ে মানে কপি করে নিতে পারো, কারণ তুমি অমনিস্ক্রিপ্টের প্রিভিউতে গিয়ে ডেটা জেসন কপি করতে পারবা না, সেই জন্য মেইনলি ওখানে
মানে তোমার আমরা এটা ইউজও করতে পারি, চাইলে নাও ইউজ করতে না, পারি। হ্যাঁ, এটা কোনো ম্যান্ডেটরি জিনিস না, এটা তোমার সুবিধার জন্য। মানে তুমি ধরো তুমি জেসানে কিছু এডিট করতে, এটা পরবর্তীকালে ধরো তুমি ট্রান্সফর্ম যখন ইউজ করবা, তখন তোমার ধরো মনে হলো যে তুমি এরকম চাইছো না, অন্যরকম জেসানে চাইছো, সেক্ষেত্রে তুমি ওরকম ভাবে তুমি মডিফাই করে সেটাকে কপি করে এখানে বসাতে পারলে। কারণ তুমি এখান থেকে ধরো ডেটটাকে তুমি কপি করতে পারবা না, তোমাকে আগে জেসন এডিটরে গিয়েই তোমাকে কপি করতে হবে। অথবা যখন এটা একটা খুব বড় জেসন হয়ে যায়, যেমন আমরা এখানে দেখলাম একটার পর একটা ঢুকে আসছিল, সেগুলো বুঝতে অনেক সময় অসুবিধা হয়। এই যে এখানে তুমি ডেটা র্যাপটার এক্সট্রাক্টের মধ্যে তুমি এই মানে তোমার স্টেপের মধ্যে ফার্স্ট নেম রয়েছে, লাস্ট নেম রয়েছে, এরকম ভাবে তুমি কপি করতে চাইছো, তুমি তো ডেটা জেসন থেকে করতে পারবা না, তোমাকে এই জেসন এডিটরে এসে তোমাকে এখান থেকে কপি করে ওই ডেটা র্যাপটার এক্সট্রাক্টের আউটপুট জেসন পাথে বসাতে হবে। মানে কপি পেস্ট করার জন্য বা বোঝার জন্য যে কে কার আন্ডারে আছে, এটা দেখে হয়তো তুমি বুঝতে পারছো না যে অ্যাকাউন্টটা কোন পেরেন্টের আন্ডারে আছে। এখান থেকে তুমি ইজিলি বুঝতে পারবা যে কোনটা কার আন্ডারে আছে। জিরো ইন্ডেক্সের আন্ডারে এটা আছে, আর জিরো কার আন্ডারে আছে না কন্টাক্ট ডিটেলস এর আন্ডারে, আর সবাই কন্টাক্ট ডিটেলস এর আন্ডারে আছে। এটা এরকম ভাবে জিনিসটা দেখতে পারা যাবে না অমনিস্ক্রিপ্টে। অমনিস্ক্রিপ্ট কোথায়? এখানে ওই জন্য ইউজ করা হচ্ছে মেনলি। তোমার বোঝার সুবিধার্থে তুমি করতে পারো, তুমি না চাইলে নাও করতে পারো, সেটা তোমার উপর। আচ্ছা, তো তোমরা তাহলে ডেটা র্যাপটার এক্সট্রাক্টর, টার্বো এক্সট্রাক্টর দেখো, কোনো ডাউটস থাকলে জিজ্ঞাসা করো গ্রুপে। নেক্সট ডে আমরা ওই যে অ্যাকশন গুলো দেখালাম, এই ডেটা র্যাপটারটাকে অমনিস্ক্রিপ্ট ওই অ্যাকশনের মাধ্যমে ইউজ করা হয়, যেটা আমরা নেক্সট ডে শুরু করব। আচ্ছা, আর একটা কোশ্চেন আছে, বলছি টার্বো এক্সট্রাক্টে যদি আমি অপরচুনিটি, ধরো আমি আইডি দিয়ে আমি কল করাচ্ছি, ঠিক আছে, এবার অপরচুনিটি যেহেতু অ্যাকাউন্ট কন্ট্যাক্টের সাথে রিলেটেড আছে, তাহলে কি আমি অপরচুনিটির ভিতর দিয়ে অ্যাকাউন্টের ফুল আইডি মানে ফুল ফিল্ড গুলো মানে কন্ট্যাক্টের সবকটা ফিল্ড আমি তুলতে পারবো, তাই তো? হ্যাঁ, মানে তোমার মেন কথা হচ্ছে তোমার চাইল্ডটাকে তুলছো, চাইল্ডের যে কটা প্যারেন্ট রয়েছে, অ্যাকাউন্ট, কন্ট্যাক্ট বা তার বেশি যা যা প্যারেন্ট রয়েছে, তুমি সেটা রিলেটেড অবজেক্ট থেকে ইয়ে করতে পারছো, অ্যাক্সেস করতে পারছো, মানে দেখাতে পারছো ফিল্ড গুলোকে। ঠিক আছে, জিনিস আমি জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে আমি যখন অমনিস্ক্রিপ্ট রেডি করলাম, রেডি করে আমি ওর ভিতর দিয়ে যদি ডেটা র্যাপটার কল করে আমি বানাই, সেটা কি গুড প্র্যাকটিস হবে, নাকি আগে ডেটা র্যাপটার বানিয়ে তারপর অমনিস্ক্রিপ্ট বানানোটা? তোমার উপর ডিপেন্ড করছে, মানে তুমি চাইলে অমনিস্ক্রিপ্টের মধ্যেও ডেটা র্যাপটার ক্রিয়েট করতে পারো, ওটা পরের দিন দেখাবো যে ওখান থেকে কিভাবে অপশনটা আসে। অমনিস্ক্রিপ্টের ভিতর থেকেও ডেটা র্যাপটার ইউজ করতে পারো, বা আলাদাও ডেটা র্যাপটার ইউজ করে সেটাকে অমনিস্ক্রিপ্টে ইউজ করতে পারো, কিন্তু মনে রাখতে হবে যে তোমার ওই জেসন আউটপুট, জেসন পাথটা যেন ঠিক থাকে, সেটা তুমি আলাদা করে ডেটা র্যাপটা তৈরি করো বা অমনিস্ক্রিপ্টের ভিতরে তৈরি করো, সেটা তোমার। মানে এমনি কোনো গুড প্র্যাকটিসের মতো এরকম কিছু ব্যাপার নেই, তাই তো? যেখান দিয়ে ইচ্ছা আমি বানাতে পারবি হলো পারো, যেটা তুমি মনে হলো পরবর্তীকালে তুমি অমনিস্ক্রিপ্ট ইউজ করছো, বা তুমি ইনস্ট্যান্টও বানিয়ে নিতে পারো অমনিস্ক্রিপ্ট থেকে, আলাদা করে কিছু আসে না এখানে শো হবে না। ওটাই মানে আগে ডেটা র্যাপটা বানালাম, তারপর অমনিস্ক্রিপ্ট বানালাম। এবার ওটা ক্ষেত্রে তোমাকে তাহলে আবার সেই অমনিস্ক্রিপ্টের ভিতরে গিয়ে তোমাকে জিনিসটা দেখতে হচ্ছে যে কোন পাথের মধ্যে আছে, তুমি ডাইরেক্ট অমনিস্ক্রিপ্ট থেকে দেখতে পাচ্ছ যদি অমনিস্ক্রিপ্টের ভিতর থেকে ডেটা র্যাপটার বানাও। ইউজুয়ালি লোকে তাই করে, কারণ তুমি আগে অমনিস্ক্রিপ্টটা না বানিয়ে তো তুমি তার ডেটা র্যাপটারটা বানাতে পারছো না, না? মানে কোডিং এর মতো কোড করতে করতে মনে হলো এই জিনিসটা লাগবে, কোয়ারি করতে হবে, তখন তুমি ডেটা রাখতে। মানে অমনিস্ক্রিপ্ট বা ফ্লেক্স কার্ডে ইউজ করতে গেলে লোকে তাই করে, আগে অমনিস্ক্রিপ্টের ভিতর দিয়েই বানায়, তো এটা তোমার উপর ডিপেন্ড। এবার ধরো তোমার অলরেডি একটা ডেটা র্যাপটার বানানো আছে যেটা সেম কোয়ারি করছে, তুমি সেটা রিউজ করতে পারো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা ক্লোজ করছি। হ্যাঁ দি, ঠিক আছে, থ্যাংক ইউ দি, থ্যাংক ইউ অনুষ্কা দি, থ্যাংক ইউ অনিশিতা দি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।